নানি এক প্রকার শারীরিক প্রতিবন্ধী। তার অস্বাভাবিক বিকলাঙ্গ হওয়া কোনো জন্মগত সমস্যা নয়, জন্মের প্রায় 20 বছর পরে এসে নাকি তার জীবনে এই কালো অধ্যায়টি যুক্ত হয়। মূল ঘটনা নানির ভাষায় বলার চেষ্টা করছি। মাত্র বিয়ে হয়েছে আমার। ঘটনাক্রমে এটি ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী এক সন্তান রেখে মারা যায়। সে সূত্রে মা হিসেবে ওই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করি। বাড়ি থেকে প্রায় 100 গজ দূরে মাতামুহুরী নদী। যেহেতু আমি নতুন বউ, খুব ভোরে উঠে বাবুর বিছানাপত্র ধুয়ে দিয়ে আসতাম। প্রথমে সপ্তাহখানেক কোনো সমস্যা হয়নি। রীতিমতো একদিন খুব ভোরে উঠে বাবুর বিছানাপত্র নিয়ে ঘাটে যাই। হঠাৎ দেখি স্রোতের বিপরীত দিক থেকে একটা সিন্ধুকের মতো বাক্স ভাসতে ভাসতে আমার দিকে আসছে। সাহস হারালাম না। কিছুটা ভয় পেলেও মনে হচ্ছিল আমি কোনো গুপ্তধন পেতে যাচ্ছি, কারণ ওই সময় মানুষের গুপ্তধন লাভ করা অস্বাভাবিক কিছু ছিল না। উপায়টা ভিন্ন হতে পারে, কিন্তু আমি একা ছিলাম বলে সিন্ধুকের কাছে যাওয়ার দুঃসাহস দেখাতে পারিনি। ফিরে আসলাম। নতুন বউ বলে কাউকে কিছু বলতেও পারলাম না। ভাবলাম স্বামীকে বলবো, কিন্তু গুপ্তধন হাতে আসার আগে কাউকে জানালে তা হাতছাড়া হয়ে যেতে পারে, এটা আমি জানতাম। তাই আর স্বামীকেও বলা হলো না। পরের দিন আবার ঘাটে যাই। সেই একই ঘটনা ঘটলো। এভাবে প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে। আমিও খুব সতর্ক ছিলাম যাতে সিন্ধুকটি কোনো মতে না হারাই। প্রায় 1 মাস কেটে গেলেও কোনো মতে সিন্ধুকের কাছে যাওয়ার সাহস জোগাতে পারলাম না। তাহলে কি এভাবে কোনো একদিন সিন্ধুকটি হাতছাড়া হয়ে যাবে? না। অবশেষে স্বামীকে বলার সিদ্ধান্ত নিলাম। পরদিন খুব ভোরে উঠে স্বামীকে জাগাই এবং সাথে করে ঘাটে নিয়ে যাই। রীতিমতো সিন্ধুকও তার নিয়মে চলে আসলো। আমি আমার স্বামীকে সিন্ধুক খুলতে অনুরোধ করি, কিন্তু সে বলল, সিন্ধুক তোমাকে ধরা দিয়েছে, তাই এটি তোমাকেই খুলতে হবে। তখন বুঝতে পারিনি যে আমি কোন ভুল কাজে হাত দিতে যাচ্ছি। যাই হোক, সে যখন আছে তো ভয় কিসের? বুকে সাহস রেখে পানিতে নামি এবং সিন্ধুকটি হাতে টেনে একদম কাছে নিয়ে আসি। খুব ভয় হচ্ছিল, বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। সে বলল, তাড়াতাড়ি খোলো, ভয় পেও না, আমি তো আছি। শেষ পর্যন্ত সিন্ধুকের ঢাকনাটা উল্টাই। তারপর যা দেখি, কল্পনাও করতে পারিনি যে জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটি এখানেই ঘটতে যাচ্ছে। দেখতে পাই পুরো সিন্ধুক জুড়ে প্রায় গলিত একটি লাশ। ভীষণ দুর্গন্ধ সহ্য হচ্ছিল না। লাশটি আর কারো নয়, আমার দেবতুল্য স্বামীর। মাথায় আকাশ ভেঙে পড়ল। ভয়ে দম আটকে আসছিল। আমি আমার স্বামীর কাছে ছুটে আসার চেষ্টা করি, কিন্তু মনে হলো আজীবনের জন্য অবশ হয়ে গেলাম। খুব কষ্টে মুখ ফিরিয়ে আমার স্বামীর দিকে তাকালাম। সে ওপরের পাড়ে দাঁড়ানো, তবে পরিস্থিতি ভিন্ন। সে আমার বিপদ দেখে এক অদ্ভুত অট্ট হাসিতে ফেটে পড়েছিল। এদিকে যেই চেহারার মানুষ আমার বিপদ দেখে হাসতে হাসতে পরিহাস করছে, অপরদিকে সেই একই চেহারার মানুষ সিন্ধুকে লাশ হয়ে পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, তাহলে সাথে করে কাকে নিয়ে এসেছি। আরো ভয় পেয়ে যাই। হুশ প্রায় অকেজো। মনে হলো এটাই জীবনের শেষ দিন। চিৎকার দেওয়ার শক্তি ছিল না। কোনো মতে ছুটে আসার জন্য আমি জীবনের শেষ লড়াইটা করছিলাম, কিন্তু কে জানতো আসল অভিশাপ সামনে অপেক্ষা করছে। তারপর যা হয়, উঠে আসতে প্রচন্ড এক জ্বর এসে আমার মুখের উপরে পড়ে। স্পষ্ট দেখতে পাই ওপরে দাঁড়ানো মানুষাকৃতিক অশুভ শক্তিটির এক হাত প্রায় 5 থেকে 6 গজ লম্বা হয়ে আমার মুখের ওপর চটটি আবিষ্কার করি। তারপর নিজের অস্তিত্ব ভুলে যাই। ঘটনা এখানেই শেষ নয়। প্রায় 1 দিন পর চেতনা ফিরে পেয়ে নিজেকে আর চিনতে পারলাম না। আমার মুখটি চিরতরে বাঁকা হয়ে যায়, সাথে কথা বলার সামর্থ্য হারিয়ে ফেলি। দীর্ঘদিন চিকিৎসার পর কথা বলার শক্তি ফিরে পেলেও আজ অবধি আমার মুখে যে বিকৃতি, সেটার কোনো উন্নতি হলো না। এই ছিল ঘটনা। শেষ করার পূর্বে সকলের প্রতি পরামর্শ রইল, যখন যেখানে যে কোনো প্যারানর্মাল অবস্থায় প্যারানর্মাল কিছু দেখলেই তা যেন গোপন না রেখে সাথে সাথে বড়দের অবহিত করেন। আল্লাহ হাফেজ। যাই হোক, এই ছিল ঘটনা, এবং আপনাদের জীবনে এরকম অসংখ্য ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো পাঠাতে আমাদের ইমেল করুন, লিখে ফেলুন bhootfm@radiofurti.fm। আমরা এই গত বছরের ঈদে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের স্টেশনের বিভিন্ন যে সমস্ত রেডিও জকি যারা আরজে আছেন, সেই সমস্ত আরজেদের আপনারা সবাই চেনেন, অনেকেরই অনেক পছন্দের তারা। আমরা তাদেরকে নিয়ে একটা এপিসোড করেছিলাম। সেই এপিসোড থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো, তারপরে আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড। আনন্দ যেহেতু আছে, ভয় না থাকলে ঈদটা অপূর্ণ থেকে যায়। আর সেই জন্যই ভূত এফএম আর ভূত এফএম এর স্পেশাল এপিসোড, ঈদ এপিসোড, যেটা হচ্ছে আরজে এপিসোড আর কি, আরজেদের নিয়ে ভূত এফএম। এবং ভূত এফএম এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, একদম সকাল দিয়ে যেহেতু শুরু হয়, সকালেই শোটা শুরু হয়, সকাল দিয়ে শুরু করি, আরজে সাদিয়া। এবং সাদিয়া কেমন আছে?
রাসেল ভাই, ঈদ মুবারক, কেমন আছেন? ঈদ মুবারক, ভালো আছি। আজকে তো মানে কি বলবো, ভালো থাকলেও এখন আর কিছুক্ষণের মধ্যে আমরা একটা অন্য ঘটনার মধ্যে ঢুকে যাব, যেখানে ভালো থাকার চাইতে মানে ভয়টাই বেশি থাকবে আমাদের চারপাশে। আবার এটা আপনি যে বলছিলেন না যে আনন্দের সাথে ভয়টাও থাকা উচিত, তাও মনে হয় যে অনেকে ভয় পেয়েও আনন্দ পায়। আমি ওটাই বললাম, অনেকে ভয় পেয়ে আনন্দ পায়, এই জন্য ঈদটা অপূর্ণ থেকে যায় আর কি। এই জন্যই ভূত এফএমে আজকে এই স্পেশাল এপিসোড করার প্ল্যান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা এপিসোড ইনফ্যাক্ট শুনি, আপনাদের ভূত এফএমে, এবং মানে সাংঘাতিক কিছু স্টোরি কিন্তু আমরা শুনেছি। মানে আমার অ্যাকচুয়ালি যেই রাতে আমি ভূত এফএম শুনি সেই রাতে আমার ঘুম হয় না। সত্যি কথা বলতে কি যে আমরা যখন কাউকে আমরা ভূত এফএম শুরু করার পরে দেখা গেছে যে এমনিতে অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব যে জায়গায় গেছি, সে জায়গায় গেছি, প্রত্যেকটা মানুষের দেখছি যে অনেক স্টোরি আছে। মানে এমন কোনো মানুষ নাই, খুব কম মানুষই পাওয়া যাবে যে কোনোদিন মানে কি বলবো অ্যাটলিস্ট ফুটবল নিয়ে খেলেনি। এমন খুব কম মানুষই পাওয়া যাবে যার জীবনে একটা হলেও ভূতের গল্প নাই বা ভূতের গল্প জানে না, বা সেরকম কাউকে চিনে না, এরকম যে যার সাথে ভূতের কোনো একটা ঘটনা হয়েছে, এরকম কিন্তু মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। সত্যি তাই। তো আমার কাছে আমার কয়েকদিন ধরে একটা আমি প্রত্যেকবারই শো শুরু করার সময় একটা ঘটনা বলি যে আমার নিজের কিছু ঘটনা। কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটছিল, কয়েকদিন থেকে যেটা হচ্ছে, খুবই ঝামেলা। আমি কয়েকদিন থেকে এটা ফিল করছি যে আমার ঘরের মধ্যে কেউ জানো না, মানে ঠিক ওই রাত 2টা-3টার দিকেই হঠাৎ করে পায়ের গোড়ালি দিয়ে মেঝেতে শব্দ করে যেরকম শব্দ, একটা দিন 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 শব্দ, এরকম শব্দ করে, যেটা ইলেকট্রিসিটি গেলে বেশি হয়, আবার কোনো লাইট জ্বালালে সেই শব্দটা আবার চলে যায়। এবং আমি এখনো বুঝছি না, আমি প্রথমে বলছিলাম যে ওপর তলা থেকে আসছে বোধহয়, যে ওপর যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে শব্দটা পাচ্ছি। তো খুব ভালো করে দেখছি একদম আমার পাশে, জাস্ট চোখটা বন্ধ করলেই পাশে এরকম শব্দ হচ্ছে, এবং চোখ খোলার সঙ্গে সঙ্গে নাই। একটু পরে দেখি যে কেমন যেন বাতাসে পাতা সরে যাওয়ার যে শব্দটা, এরকম টাইপের কিছু শব্দ পাই। এবং আমি পরে জিজ্ঞেস করেছিলাম আমার বাড়িওয়ালাকে যে এই বাসায় কি কোনো ঘটনা আছে বা এরকম কেউ কি এখানে অস্বাভাবিক কারো মৃত্যু হয়েছে কিনা বা এরকম কিছু হয়েছে কিনা। তো উনি বলছেন যে আমরা তো বাসাটা পুরনো কিনে সেটা ভেঙে নতুন বাসাটা বানিয়েছে, আগে কি ছিল আমরা ঠিক জানি না। খুবই ভয় আছি। মানে আসলে ওরকম একটা জায়গায় যদি আপনি রাতের বেলা ঘুমাতে হয় তখন কিন্তু আসলে অনেক। আপনি এই ঘটনাটা বলেন, আমার একটা সিমিলার একটা ঘটনা মনে পড়ে গেল আপনার এটা বলাতে। আমি এখন যে বাসায় থাকি সেই বাসায় আগে আমরা যে বাসায় থাকতাম সেটা বেসিক্যালি আপনার 6 তলা ছিল, মানে হচ্ছে তার উপরে ছাদ। তো উপরে কোনো মানুষজনের কোনো মানে ব্যাপারই ছিল না, ছাদ, আর ছাদ লক থাকতো সন্ধ্যার পর। এখন যেরকম হয় অ্যাপার্টমেন্ট গুলোতে সন্ধ্যার পর ছাদ লক হয়ে যায়। তো আমরা যখন নতুন মুভ করলাম বাসাটাতে, তখন প্রথম মানে রাতের বেলা যখন ঘুমাতে যেতাম, এমনিতে আমার ভূতের ভয় অনেক, মানে চোরের ভয় থেকে ভূতের ভয় বেশি আমার। এটা আমারও তাই। তো একটা সাউন্ড পেতাম ফ্রম ডে ওয়ান ইটসেলফ, সেটা ছিল যে ফার্নিচার মুভ করলে শব্দ হয় না, যে মানে আপনি ধরেন একটা ভারী সোফা মুভ করছেন ঘরের এক এন্ড থেকে আরেক এন্ড, তখন একটা শব্দ হয় না, তো ওরকম একটা শব্দ উপর থেকে আসতো। তো আমি চিন্তা করতাম যে হয়তো কেউ ফার্নিচার মুভ করছে বা এই ধরনের কোনো কিছু হচ্ছে, কিন্তু এটা কন্টিনিউয়াস হতো ব্যাপারটা, মানে তারপরের দিনও একই সিচুয়েশন। তারপর দেখতাম যে রাত 2টা-3টার দিকেও এই শব্দটা, যে ফার্নিচার মুভ করছে এরকম শব্দ, একটা কাঠের একটা বড় বিশাল সাইজের আলমারি মুভ করলে যেরকম ওই ধরনের একটা শব্দ। তো আমি আর কি এটা মনে পড়লো আপনি ওটাতে বলছেন, মানে আই কুডন্ট এক্সপ্লেইন ইট। পরবর্তীতে আমি ওই আমাদের দারোয়ানকে জিজ্ঞেস করছিলাম যে উপরে কি কেউ থাকে, তো উপরে তো কেউ থাকে না। তো আর রাত 2টা-3টার দিকে কে ফার্নিচার মুভ করবে, আমি মানে 3টার দিকে না, আসলে সাদিয়া সবকিছু হওয়া সম্ভব, মানে এটা দুপুর 3টা হোক আর রাত 3টা হোক, এই সময়টা একটা অন্যরকম একটা চার্ম আছে। এই সময়টাতে বলা হয় যে এই সমস্ত ঘটনাগুলো সাধারণত এই সময়গুলোতেই বেশি ঘটে, 3টা বাজলে, সেটা দুপুরেই হোক বা রাতেই হোক। তো আমরা আরেকটা গল্প শুরু করি। তো আমি এখন মানে যে ঘটনাটা বলবো, এটা আমার অনেক ছোটবেলার একটা ঘটনা। আমরা তখন কুমিল্লা থাকতাম। তো কুমিল্লাতে আমাদের যে বাসাটা ছিল বাংলোর টাইপ, ওটা ছিল কাঠের একটা বাংলো। তো সরকারি বাসা ছিল, তো একদম মানে অনেক পুরানো আমলের, ব্রিটিশ আমলের বাসা ছিল। ব্রিটিশ বা পাকিস্তান, আমি একদম শিওর না যে কোন পিরিয়ডের বাসাটা, কিন্তু বেশ পুরানো একটা বাসা ছিল। এবং হ্যাঁ, মোস্ট প্রবলি ব্রিটিশ পিরিয়ডের। তো ওখানে একটা স্টোরি ছিল বেসিক্যালি, যে আপনার এটা সবাই বলতো যে এখানে নাকি একজন কালেক্টর থাকতেন ব্রিটিশ পিরিয়ড থেকে, কারণ কালেক্টর যেহেতু ওই টাইমে। তো ওনাকে নাকি মানে দোতলায় আবার বারান্দা ছিল ওই বাসাটা। তো ওনাকে নাকি উনি আবার একটু ওনার কিছু বাজে স্বভাব ছিল। তো বারান্দায় যে জায়গাটা, সেই জায়গাটাতে নাকি একবার উনি নিচে অফিস করছিলেন, নিচে চেম্বার ছিল। তো নিচে চেম্বারে অফিস করছিলেন, তখন ওনাকে এসে বলা হলো যে 2জন মহিলা
এসেছে আপনার সাথে দেখা করতে। তো মহিলাগুলো লোকাল ছিল, ভদ্রলোক ছিলেন বিদেশি। তো বলা হয়েছিল যে আপনি মানে দুজন মহিলা দেখা করতে এসেছে। তখন উনি বলে, আচ্ছা আমি উপরের ড্রয়িং রুমে যাচ্ছি, ওনাদেরকে ওখানে পাঠাবো। তো দুজন মহিলা দেখা করতে এসেছিলেন এবং ঘটনাটা এরকম যে একজন ওনাকে গুলি করে মেরে ফেলেন ওই বারান্দায়। আচ্ছা, মানে কালেক্টর সাহেব। এই ঘটনাটা মানে এটা সত্যি মিথ্যা এটা চলে আসছে, এই ঘটনাটা শোনা যেত সবসময়, মানে আমরা যখন ওখানে মুভ করি তখন আমার মনে আছে এই কথাটা বলা হতো। তো যাই হোক, আমাদের যে ঘটনাটা, আমি, আমার ভাই এবং আমার একটা খালাতো বোন, আমরা তখন একসাথে ঘুমাতাম। তো সেবার কোনো একটা কারণে আমার বাবা মা তারা বাসায় ছিলেন না, তারা হয়তো কোনো একটা দাওয়াতে গিয়েছিলেন। এমন একটা সময় আমরা দরজা বন্ধ করে আমরা ঘুমিয়েছি, বৃষ্টি হচ্ছিল না, আমার মনে আছে। তো আমরা হঠাৎ করে শুনতে পেলাম, এমনিতে ভয় লাগছিল, হঠাৎ করে শুনতে পাচ্ছিলাম যে মনে হচ্ছিল যে মেয়েরা যেরকম হিল পরে না, তো ওরকম হিল পরে এবং পায়ে হয়তো নুপুর বা গায়ে হয়তো এই ধরনের কোন একটা অর্নামেন্ট আছে যেটাতে ঝুনঝুন শব্দ হচ্ছে, ওরকম খটখট খটখট করে, যেহেতু কাঠের ওই বারান্দার ইয়েটাও কাঠের ছিল, তো ওখান দিয়ে কেউ আসছে। তো কারো আসার কথা না আর কি, ওই সময় তো আসলে সেটা। হ্যাঁ, তো তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তারপর আবার থেমে গেল, কেউ আসলো না, আমরা শুয়ে আছি। তো কিছুক্ষণ পর আবার সেই শব্দ, মানে আবার ওই মানে একদম এক মাথা থেকে আরেক মাথা কেউ একজন হেঁটে আসছে, ওই খটখট শব্দটা হচ্ছে, আমার এখনো মনে আছে ওই শব্দটার কথা। তো তখন আমরা বললাম যে না, সামথিং ইজ রং। আমি তো অনেক ছোট ছিলাম। ঘুমের মধ্যে না, মানে না, ঘুমের মধ্যে না, এটা হচ্ছে যে আমরা তখন মানে ঘুমাবো আর কি, ঘুমাতে গেছি, ভুল হওয়ার কোনো চান্সই নাই আসলে। রাত কিন্তু তাও তবু মানে কেমন অতটা গভীর ছিল না তখন, তো 10টা, 10:30, 11টা এরকম। তারপর আমরা যখন মানে প্রিপারেশন নিচ্ছি যে আমরা উঠবো বা উঠে দরজা খুলে দেখবো, ওই সাহসও হচ্ছে না, তখন দেখলাম যে দরজায় নক হচ্ছে। তখন আমরা সিরিয়াস ভয় পেলাম, কারণ আপনি জানেন যে ভয় জিনিসটা, যেটা আমি আপনাদের শো শুনি এবং ওখানেও বলছিলেন সুমন ভাইরা, সাকিব ভাইরা, যে ভয় জিনিসটা কিন্তু মানে বাড়তে থাকে আস্তে আস্তে, আর তারপর আপনাকে পুরো এটা কভার করে ফেলবে। তখন আপনি মানে মনে হবে যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, এরকম মনে হবে। তখন আমরা তো, যেহেতু আমরা ছোট ছিলাম সবাই, অসম্ভব ভাবে গেলাম, আমরা একদম একসাথে বসে 3 জন ওখানে বসে থাকলাম, দরজা টরজা কিছু খুলবো না। কিছুক্ষণ পর সেই নক করছিল যে সেটা বন্ধ হয়ে গেল। তারপর আম্মুরা ফাইনালি আসলো, আমরা অনেক ভয় পেয়েছিলাম সেবার, আম্মুদের সাথেই থাকলাম। আমাদের কথা প্রথম কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে আমাদের পিয়ন ভাই ছিল, উনি পরে বললেন যে আমিও শুনি এই ধরনের শব্দ। নক করার সময় আপনারা কেউ খুললেন না দরজা? না, আমরা কেউ খুলিনি, এটা ভয়ই হয়েছে। কিন্তু পরবর্তীতে কোনোদিন আর এরকম ঘটনা কি পরে আর কখনো হয়েছিল ওখানে? আমার মনে থাকা মানে আমার মেমোরি অনুযায়ী আমি আর এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমাদের এই যে পিয়নরা থাকতো ওখানে, তারা বলতো যে তারা এই ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করে, ওই যে ওই খটখট শব্দ, হাঁটার আওয়াজ এবং নুপুর। খুব অদ্ভুত ব্যাপার না, খুলে যদি দেখা যেত যে ওই পাশে কেউই দাঁড়িয়ে নেই, তখন ব্যাপারটা মানে ওই শকটা, মানে ওটা মনে হয় এর থেকে বড় শক হতো যদি খুলে দেখতাম যে কেউ দাঁড়িয়ে আছে। সেটাই, এবং একেবারে অন্যরকম কিছু একটা। তো আমার কাছে মনে হয় যে এগুলো এক্সপ্লেনেশন খুঁজতে না যায় ভালো আজকে ঈদের দিন। আমরা কাজ করি, একটা গান শুনে। গানটা হচ্ছে, আমি যেটা বলবো যে সাদিয়ার চয়েসে আমরা একটা গান শুনবো। যখন চারি পাশে দেখি FM haunted by Airtel. সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আবারও ফিরে এলাম আমি, এবং সেই সাথে আরো একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে। আর শোনাতে চাই যে ঘটনাটি, সেটি হচ্ছে, যিনি লিখছেন তার ভাষাতে বলছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, যদিও আপনি সবসময় ভালোর তলে। আমার নাম দুর্জয়, আমি ঢাকার বেইলি রোডে থাকি। আমি ভূত এফএম এর মস্ত বড় ফ্যান। প্রতি ফ্রাইডেতে ভূত এফএম না শুনলে আমার জীবন কাটতে চায় না। অনেক দিন ধরে আমার এই ঘটনাটি শেয়ার করব বলে ডিসিশন নেই, কিন্তু আজ পর্যন্ত পারিনি। তবে আজ শেয়ার করেই ফেলি। যাই হোক, এখন আর কথা না বলে সরাসরি চলে যাই ঘটনায়। সেদিন ছিল 15 মে 2010, স্যাটারডে। আমার এক বড় বোন তার এঙ্গেজমেন্টে
তো সেদিন অনেক আনন্দ ফুর্তির সঙ্গে আমরা কাজিনরা মিলে প্ল্যান করি যে রাতে প্রোগ্রাম শেষ হলে বাইকে ঘুরবো। যদিও অনেক কষ্ট করে আমাদের প্যারেন্টসদের তার কাছে পারমিশন পাওয়া যায়, এবং পারমিশনটা যদিও নেওয়া হলো এক্সেপশনালি শুধুমাত্র সেই দিনের জন্য সেটা পাওয়া গেল। তো প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা ঠিক সময় মতো বের হলাম। আমরা ছিলাম জাস্ট চারজন, 2 বাইকে, আর সময় ছিল রাত 1টারও বেশি। অনেক এক্সাইটিং একটা ব্যাপার ছিল এবং আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। রাস্তাঘাট ছিল একদম খালি, আর এই অবস্থায় আমরা 2 বাইক নিয়ে প্রায় রেস খেলছিলাম। আমি ছিলাম বাইকের পেছনের সিটে। আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট রোডের দিকে। প্রথম ভালোই মজা হচ্ছিল। মজা করতে করতে চলে আসলো এয়ারপোর্ট। তারপর এয়ারপোর্টের সামনে থেকে ইউটার্ন নিয়ে আবার রওনা হলাম বাসার দিকে। এবার মাঝ রাস্তায় আসতেই যা ঘটলো তা আমার লাইফে আগে কখনোই ঘটেনি এবং আমি ভাবিনি যে ঘটবে। আমি দেখলাম যে আমাদের সাথে যেই অন্য বাইকটি ছিল তার চলন্ত অবস্থায় আমার কাজিন ওটি তাড়াহুড়া করতে গিয়ে ব্রেক চাপলেন, এবং তার ফলে যেটা হলো যে বাইকটি ছিটকে গিয়ে পড়লো প্রায় 10 থেকে 12 ফিট দূরে, আর আমার 2 কাজিন 2 দিকে পোল্টি খেয়ে পড়লেন। আর দুজনেরই অবস্থা অনেক খারাপ ছিল। আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না যে কেন সে এত হাই স্পিডের মধ্যে এইভাবে ব্রেক চাপলেন। রাস্তায় কোনো মানুষ ছিল না। প্রায় কিছু সময় পর পর হাই স্পিডে গাড়ি ক্রস করছিল। আমরা মাত্র 4 জনই ছিলাম। তাড়াতাড়ি ভয়ের মধ্যে বাসায় ফোন দেওয়া হলো। আমার চাচু ধরলেন। আমরা সব ঘটনা বললাম এবং তারপর তারা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা ওই দিকে থাকো, আমরা আসছি। আমরা অনেক গাড়িকে সিগন্যাল দিয়ে হেল্প চাইলাম, কিন্তু কেউ থামলো না। তারপর প্রায় 15 মিনিট পর আমরা এক পুলিশের ভ্যান দেখতে পেলাম। আমরা সিগন্যাল দেওয়ার পর তারা থামলো এবং আমাদের অনেক সাহায্য করলো। তারপর আমাদের প্যারেন্টসরা আসলেন এবং আমাদের হসপিটালে নিয়ে যাওয়া হলো। তাদের মধ্যে যে পিছনে বসেছিল সে অন দ্য স্পট মারা যান, আর যে বড় ভাই যিনি বাইক ড্রাইভ করছিলেন সে প্রায় একটু সুস্থ হওয়ার পর বললেন যে তিনি যখন বাইকটা চালাচ্ছিলেন, প্রায় স্পিড ছিল 110 কিলোমিটার/আওয়ার, হঠাৎ একটি বাচ্চা তার বাইকের সামনে এসে দাঁড়ায় এবং বাচ্চাটি বড় বড় চোখ নিয়ে তাকিয়েছিল এবং ভাইয়ার দিকে তাকিয়েছিল। চোখগুলো যেন লাল লাল আগুনের গোলার মতো। অনেক ভয়ঙ্কর ছিল সেই রূপ। যেমন কালো গায়ে অতিরিক্ত পাউডার মাখলে যে সাদা সাদা ভাবটা হয়, সেই রকম ছিল তার গায়ের রং। ভাইয়া তাকে বাঁচানোর জন্য এত কিছু না ভেবেই তাড়াহুড়ার মধ্যে ব্রেক চেপেছিলেন এবং বাইকটি অ্যাক্সিডেন্ট করে। তারপর ভাইয়া মাটিতে পড়ার পর ঘাড় উঠিয়ে লক্ষ্য করেন যে সেই বাচ্চাটি কোথাও নেই। তারপর সে সেন্সলেস হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওইখানে যদি কোনো বাচ্চা থাকতোই তাহলে আমরাও দেখতে পেতাম, কিন্তু আমরা পাইনি। আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে সেই যে সাথে তার সাথে কি হয়েছিল এবং কোনো বাচ্চা সেখানে ছিল কিনা, কিভাবে এই বাচ্চা দেখা হলো, এরকম ব্যাপারটা। এটা কি চোখের ভুল ছিল জানি না। এবং যেটা নাকি কিছু মুহূর্তের মধ্যেই সব আনন্দকে মাটি করে দিল আর কালো ছায়ায় ঢেকে দিল। যাই হোক, ইংরেজিতে লিখেছিলেন, ইংরেজি শব্দ ব্যবহার করে। এটাতে খুব সাবধানে লিখতে হয় আসলে, আর আমাদের খুব সময় নিয়ে পড়তে বেশ ঝামেলা হয়। যাই হোক, আমি তারপরে মেলটা পড়লাম। থ্যাঙ্কস আপনার ইমেইল পাঠানোর জন্য, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। এবং মেইলের বাকি অংশটুকু আমি এখনো দেখছি, ওইটুকু পড়িনি আসলে। আছে যে রাসেল ভাই, এই দুনিয়ায় অনেক কিছুই ঘটে যার কোনো বর্ণনা নেই, মানে ব্যাখ্যা নেই হবে আশা করি। এবং এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই তো যাই হোক, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আশা করছি যে আপনারাও যারা ইমেইল পাঠাতে চান তারা আমাদেরকে পাঠাবেন bhutfm@radio40.fm এই অ্যাড্রেসে। আগামী সপ্তাহে সেই ইমেইলগুলো ইনশাআল্লাহ আমরা পড়ে ফেলবো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, অনেকেই আমাদের স্টেশনে এসে ঘটনা বলতে পারেন না, কিন্তু তাদের মধ্যে কেউ ঢাকায় থাকেন, কেউ হয়তো ঢাকার বাইরে থাকেন, কেউ হয়তো দেশের বাইরে থাকেন। তো সেরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইমেইল আসে এবং বিভিন্ন ধরনের মানুষজন তারা আমাদের লিসেনার যারা তারা তাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দেন এবং আমরা সেটা চেষ্টা করি আপনাদেরকে শোনাতে। তো সেরকমই একটা ফাইল আমরা আপনাদেরকে শোনাবো, একটা অডিও ফাইল আমাদের কাছে আছে, সেটা আমরা আপনাদেরকে শোনাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। হ্যালো রাসেল ভাই অ্যান্ড লিসনার্স, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি নবনী, চিটাগং থেকে। আমি আইবিতে পড়ছি, বিবিএ 9th সেমেস্টার। আজকে আমি যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমি যে বাসায় আছি সেই বাসায় রিলেটেড। এই বাসায় আছি আমরা 8 বছর হচ্ছে। তো
এখানে আমরা আছি, এমন কোনো মেজর প্রবলেম হচ্ছে না, বাট যে ধরনের প্রবলেম হচ্ছে আমরা জিনিসটাকে খুব বেশি কেয়ার করছি না। যদি কেয়ার করি তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট, যদি কেয়ার না করি তাহলে অত ইম্পর্টেন্ট না। তারপরে বলছি, আমরা এই বাসায় আসি 2006-এ, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তখনই যখন এই বাসায় আসি তখনই হঠাৎ করে এরকম মনে হতো যে মানে কিছু একটা আনইউজুয়াল কিছু একটা আছে এখানে, যেটা নর্মাল না। যখনই অন্য বাইরের যে বাসায় আসতো তখন মানে ওরা বলতো যে এই বাসাটার মধ্যে এমন কেন, বাসাটা কেমন যেন ভূতের বাড়ি মনে হয়। আসল বাসা অনেক পুরানো, 1965-এর যুদ্ধের আগে। তখন এখানে বিল্ডিং বলতে শুধু এটাই ছিল। তো আসার পর থেকে যেসব প্রবলেম ফেস হয় সেটা হচ্ছে, ধরেন আমরা অন্য কোনো জায়গায় অন্য কোনো রুমে আছি, হঠাৎ করে হতো কি মানে শব্দ শুনতাম, মনে হচ্ছে অনেক জোরে জোরে কেউ দরজা নক করছে। তো আমরা যখন দরজা খুলতে যেতাম তখন দেখতাম যে কেউ নেই। আমি প্রথমে ফেস করি, আম্মুকে শেয়ার করি। আম্মু প্রথম বুঝতো না, পরে এই জিনিসটা বলার পরে আম্মু বলে যে হ্যাঁ নবনী কথা ঠিক, এরকম আমিও ফেস করি। দেন এরপরে এই ধরনের ছোটখাটো কিছু প্রবলেম হতে থাকে। মনে হতো যে কেউ না কেউ আশেপাশে আছে। আমি যখন একা থাকি মনে হতো কেউ একটা আমি শ্যাডো দেখছি, মানে আমি শ্যাডো দেখছি, হুট করে সরে যাচ্ছে এমন কিছু একটা। তারপর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের সামনের রুমে যেখানে আমি আগে ঘুমাতাম, সেখানে দেখতাম যে আমি ওখানে ঘুমালেই দেখা যেত কি মানে খুব একটা টাইম দেখতাম, খুব বাজে স্বপ্ন দেখতাম। এবং মানে দেখতাম যে প্যারানর্মাল কিছু, কেউ আমাকে কিছু বলছে, কিছু বলতে চাচ্ছে, এবং আমি খুব ভয় পেতাম। এবং এই জিনিসটা বিশেষ করে ভোরের আগে হতো, তো অনেক বেশি ভয় পেতাম। এবং ওখানে ঘুমানোই আমি ছেড়ে দিই। এবং আগে আমি গভীর ঘুমিয়ে থাকতাম কিনা জানি না, আমার রিসেন্টলি আমাকে কাজিন আসেন ঢাকা থেকে, ও আর আমি সামনের রুমে ঘুমাই। তো ও রাত জাগে, আমাকে একদিন বলে কি যে লগ্নে তুমি কি টের পাও যে একটা মাঝরাতে, একটা রাতের একটা পর্যায়ে 2:30টার পর 3টার দিকে খাটটা মানে একবার ভীষণ ভাবে নড়ে উঠে, এটা কি তুমি বুঝতে পারো? তো আমি বললাম যে না, কই না তো, আমি তো এরকম কিছু বুঝিনি। এবং মানে এই জিনিসটা আমাকে বেশ কয়েকবার বলে, এবং আমি জিনিসটা নোটিস করতে পারি না, যেহেতু আমি আগে ঘুমিয়ে পড়ি। এরপরে যেটা হয়, আমি একা ও যাওয়ার পরে আমি একা ঘুমাই। রাত থেকে পড়াশোনা করলে একটু লেটে ঘুমাতাম। তখন দেখতাম কি মানে আমি জানি না, আমি কেন আগে বুঝিনি, আমি দেখতাম যে আমার খাটটা একটা পর্যায়ে ভীষণ ভাবে নড়ে উঠছে, এবং আমার ঘুমটা আমি ভেঙে, মনে হচ্ছে কেউ একজন ওই খাটের উপরে হেঁটে ওটা ক্রস করে দিন যাচ্ছে। একটা ভয়াবহ অনুভূতি, আমার মনে হতো আমি প্রতিটা স্টেপকে ফিল করতে পারছি। মানে এই অনুভূতিটা বোঝানো যাবে না। এবং আমি প্রতিটা বার রাতে, এটা বেশ কয়েকটা বার হতেন, প্রতিটা বার আমার ঘুম ভেঙে যেত। এটা আমি আমার মার সাথে শেয়ার করি। সে বলে যে এটা কেমন ধরনের কথা, এটা কিন্তু আমার বাবা এই রুমে ঘুমায়, আমার বাবা ফিল করতে পারে কিনা যায় না, হয়তো ফিল করলেও সেটা বলে না। কিন্তু ওই ভয়টার কারণে আমার ঘুম ওখানে ঘুমাতে পারি না। শুনে ফেললাম ঘটনাটি। আমার কাছে রয়েছে আরো একটা ইমেল, সেই ইমেলটি পড়বো। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যিনি ঘটনা লিখছেন তিনি লিখছেন, হাই রাসেল ভাইয়া, তোমাকে জিজ্ঞাসা করবো না তুমি কেমন আছো, কারণ তুমি সব সময় ভালোর দলে। যাই হোক, কথা না বাড়িয়ে কাহিনীতে যাই। আমি নাফিস। এটা 3 ফেব্রুয়ারি 2012-র ঘটনা। আমার খালামণি অনেক অসুস্থ ছিল, তাই তাকে দেখতে গিয়েছিলাম মিরপুরে। আমি, বাবা, আপু আর আমার মা গিয়েছিলাম। আমরা বৃহস্পতিবারে সেখানে যাই। বাবার কাজ ছিল বলে শুক্রবারে বাসায় চলে আসার চিন্তা করলো। এখানে বলে নেই আমাদের বাসা উত্তরাতে। তো যথারীতি আমরা বেরিয়ে যাই, যদিও বের হতে অনেক দেরি হয়ে যায়। রাত 1:12 AM এবং রাত 1:12-র দিকে আমরা বের হই। আমরা সবাই গাড়িতে ছিলাম, বাবা গাড়ি ড্রাইভ করছিল, আমরা ভালো মতো আসছিলাম। কিন্তু বলে নেই যে আমি যখন এয়ারপোর্ট রোডে আসলাম তখন আমার আজব একটা অনুভূতি হলো। ভাবলাম ঘুম আসছে তাই খারাপ লাগছে। 2 মিনিটের মধ্যে দূরে একটা মেয়েকে দেখলাম। মেয়েটা অনেক সুন্দর ছিল। আচ্ছা না, কিছু মেয়ে দূর থেকে অনেক সুন্দর লাগে ওই রকম। যাই হোক, বাবাকে বললাম, বাবা বলল ও কিছু না। আমি তখন বললাম যে মনে হয় কোনো একটা প্রবলেম আছে। বাবা বলল চুপ থাকতে। আমি একটু ভয় পেলাম। বাবা বলে গাড়ির টান উঠছে না, মনে হচ্ছিল পেছনে কোনো একটা ভারী জিনিস বোঝাই করা আছে। আবার ঠিক হয়ে গেল। আমি গাড়িতে ঝিমাচ্ছিলাম, এর মধ্যে হঠাৎ বাবা মারাত্মক ব্রেক করলো এবং আমি সিট বেল্ট পরা ছিলাম না, তাই সামনে ছিটকে যাই। রাগে বাবাকে বললাম কি হয়েছে, ফাঁকা রাস্তায় কেউ কখনো ব্রেক করে? তারপরে বাবা বলল সে নাকি একটা মেয়েকে রাস্তার মাঝখানে গাড়ির সামনে হঠাৎ দেখেছে। বাবা এবং আমরা সবাই ঘাবড়ে যাই এবং গাড়িতে পুরো একটা গন্ধ আসছিল। এখানে শেষ হতে পারতো, কিন্তু হয়নি। বাসার কাছে আসতেই গন্ধটা আর ছিল না। বাসায় এসে দেখি যে গাড়ির চাকার হাওয়া একদম নেই, যেখানে বাবা তার আগের দিন গাড়ি সার্ভিসিং করিয়েছিল।
এবং আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। এই ছিল আমার কাহিনী। আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। হ্যাঁ, আমরা পড়ে শোনালাম আপনার কাহিনীটি এবং আমাদের ভালো লেগেছে। আশা করছি যে আপনার কাছে ভবিষ্যতে আরো অনেক কাহিনী আমরা পাবো এবং আশা করতে পারি যে আপনারা ঘটনাটা পাঠাবেন। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিয়ে শুনছেন সবসময় রেডিও ফুটতে চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে ঈদ, পবিত্র ঈদুল আজহা। আমরা দুটা ঘটনা শুনছিলাম, দুটা ঘটনায় গাড়ি রিলেটেড। প্রথমটা হচ্ছে মোটরসাইকেলে অনেক স্পিড ওঠানো হয়েছিল, কিন্তু আমি যেটা বলবো যে ঘটনা ঘটুক আর না ঘটুক এরকম ধরনের স্পিডে অবশ্যই আপনারা বাইক চালাবেন না। আর দ্বিতীয়টা ছিল গাড়ি, এবং গাড়িতে উনি যেটা বলছিলেন যে সিট বেল্ট পরেননি, তো আমি বলবো যে গাড়িতে ওঠার সময় অবশ্যই আপনি সিট বেল্ট পরবেন। এটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। আর আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু কোরবানির ঈদ, আমরা আমাদের শহরটাকে পরিষ্কার রাখবো এবং অবশ্যই আমরা মাংস গরু কোরবানির পরে তারপরে রক্ত, তারপরে যে সমস্ত আরো যা কিছু আছে সেগুলো ময়লা আবর্জনা যা আছে সব মাটি চাপা দিয়ে দেবো, এবং আমরা যেন আমাদের এই সুন্দর ঢাকা শহরটাকে দুর্গন্ধময় এবং বিচ্ছিরি না করে তুলি, সেই প্রত্যাশা থাকবে সবার কাছে। এবং যেখানেই হোক না কেন কোরবানি, সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন, সব আপনার প্রিয় শহরটাকে আপনি নোংরা করবেন না, সেটাই আশা করব। যাই হোক, আমরা এখন চলে যাব আবারও ঘটনায়, এবং আমরা চলে যাব সেই আমাদের আগের এপিসোডে, এবং আরো একজন আমাদের আরজে যিনি আপনাদের একটা ঘটনা শোনাবেন। চলুন শুনে আসি তার ঘটনা। আমার এই গল্পটা, আপনি যে বলছেন যে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় সবসময়, যে ভূতের গল্প বলতে নিলে দেখবেন মানে আড্ডাতে বা ধরেন একসাথে গোল হয়ে বসে কোনো একটা রাতের বেলায় ভূতের গল্প বলছে, তখন কিন্তু এক ধরনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় যে একটুতেই ভয় লাগে বা এই ধরনের একটা হয়। আমি তো গল্প বলি না, আমি বলি এগুলো ঘটনা। আমার মানে হ্যাঁ, ঘটনায় ডেফিনেটলি আমি এখন যেটা বলবো সেটা ডেফিনেটলি ঘটনা, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো এই ঘটনাটা বেসিক্যালি বেশ রিসেন্ট, ইনফ্যাক্ট গত কোরবানি ঈদের ঘটনা। তো মানে 1 বছরও হয়নি, টাটকা একটা ঘটনা। হ্যাঁ, টাটকা একটা ঘটনা। তো আমরা তখন আমার দেশের বাড়িতে, আমার ছোট ছোট দুটা পিচ্চি কাজিন আছে, আমার 2 ভাই বোন। তো আমরা বিকালবেলার পর থেকে আমরা করি কি, আমরা অনেক হাঁটি বাড়ির এই পাশে করে, এখানে হারিয়ে যাওয়া সম্ভব না কারণ নিজেদেরই গ্রাম। তো আমরা অনেক হাঁটি। তো সেদিন রাতের বেলা সেখানে একটা ওরস হচ্ছিল, মানে ওখানে অনেক বয়ান হচ্ছিল এরকম, তো মসজিদের পাশে। আমরা দিক দিয়ে ঘোরাঘুরি করছি, ওখান দিয়ে হাঁটছি। তো এমন সময় আমাদের এক চাচা, উনি দেখলাম হন্তদন্ত হয়ে ওই পাশ থেকে আসছে। তো তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম যে মানে উনি বলছে তোমরা এখানে ঘুরঘুরি করছো কেন? আমি বললাম যে এমনি, কিছু করার নেই। তো বাসায় যাও। কেন? না, বাসায় যাও। তো বাসায় চলে আসলাম। তো রাতের বেলা খাচ্ছি, তো এর মধ্যে কয়েক ঘন্টা চলে গেছে আর কি। তো রাতের বেলা খাচ্ছি, এটা সন্ধ্যার ঘটনা। তো রাতে খাচ্ছি, তখন ওই চাচা আসলেন। তো উনি বললেন যে আমার সাথে তো বড় একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? তো আমি বলছি না, বাচ্চাদের সামনে বলবো না। আমি বলছি বলেন, কোনো সমস্যা নেই। তখন বলছে যে আমি এরকম, আমাদের বাড়ির ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওটা হচ্ছে আপনার অনেক কাছে বাড়ির, এবং সেটার পিছনে একটা কলার ক্ষেত আর মাঠ আছে। আবার ওইটার পাশে একটা রাস্তা আছে যেটা মেইন রাস্তার সাথে গিয়ে, তো এটা একটা শর্টকাটের মতো। তো ওই শর্টকাটটার পথে আবার অনেকে কবরস্থান আছে একটা, আবার বাঁশঝাড় আছে। তো উনি বলছিলেন যে আমি যখন আসছি তখন ওই বাঁশঝাড়ের সামনে দেখলেন যে সামনে একটা বাঁশ, মানে রাস্তার মানে ওনার সামনে আড়াআড়ি ভাবে একটা মানে বাঁশঝাড় থেকে একটা বাঁশ নুয়ে এসে সামনে পড়ে আছে। তো তখন উনি, আমি জানি না উনি কি সত্যি কথা মিথ্যা কথা বলেছিলেন নাকি আমি জানি না, কিন্তু উনি যখন আমাদেরকে ঘটনাটা বলছিলেন তখন ওনার চোখে মুখে যে ভয়, সেটা আমি মানে ওই জিনিসটা দেখে আরো ভয় লাগে। এবং সামনে একা একা এসে পড়ে আছে। আমি বলছি ঘটনাটা, বেসিক্যালি উনি যখন বলছিলেন তখন ওনার এক্সপ্রেশন দেখেও একটা ভয় লাগছিল, যে ওনার মানে চোখে একটা ভয়ের ইয়ে, যেহেতু উনি দেখেছেন। তো এক্স্যাক্টলি। তো হচ্ছে যে বাসটা এরকম নুয়ে আছে, তখন উনি কি করবেন, ওটা উপর দিয়ে পার হয়ে চলে যাবেন, এটাই তো করবেন। তো উনি যখন পা দিতে গেছেন তখন উনি দেখছেন যে বাসটা আবার উঠে গেছে, এবং উনি তখন একটু ওকে, এটা কি হচ্ছে, উনি এক স্টেপ পিছনে আসলেন। তারপর দেখলেন যে বাসটা আবার নুয়ে পড়লো। যেতে দিবে না মনে হয়, এরকম কিছু একটা। তখন উনি নাকি বাঁশঝাড়ের ওদিকে তাকালেন, উনি বললেন যে আমি দেখছি, উনি এইভাবে বলছেন যে আমি দেখছি যে একটা সাদা শাড়ি পরে একটা বুড়ি মানুষ মনে হচ্ছে বসে আছে ওখানে, বাঁশের উপরে, বাঁশঝাড়টার উপরে। তখন রাত, মানে সন্ধ্যার দিক, তখন মাগরিবের আজানের পর।
উনি তখন ওই রোড নিলেন না, উনি সোজা দৌড় দিয়ে, এবং উনি যেতে যেতে তখনই আমাদের সাথে ওনার দেখা হয়েছিল। এই জন্য উনি তখন আমাদেরকে বলছেন যে তাড়াতাড়ি চলে যাওয়া। আমরা তো শুনে সবাই তো খুবই ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, আমার ছোট ছোট দুটো ছিল, তো ওরা বলছে না এরকম কিছু না এসে। পরে আমরা আমার বাবার কাছ থেকে শুনলাম যে তারা যখন ছোট ছিল তখন নাকি এই ধরনের একটা জিনিস শোনা যেত, যে আমাদের মানে গ্রামের যে আমাদের যে এরিয়াটাতে বাসা, আমার গ্রামের নাম শিমুলিয়া, সেখানে হচ্ছে আপনার আমার বাবার চাচাতো ভাই, আমাদের বাড়ি সবকিছু মিলিয়ে অনেক বড় একটা কম্পাউন্ড। তো সেখানে মানে একদিক থেকে অন্যদিকে নাকি মাঝে মাঝে এরকম দেখা যেত যে একটা বুড়ি মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সে কাউকে কোনো ডিস্টার্ব করতেছে না, কারোর সাথে, হ্যাঁ সে সবাই তাকে দেখতে পাচ্ছে। ক্যাচটা ছিল যে তাকে কখনো ইন্টারাপ্ট করা যাবে না সে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এবং তার সাথে গিয়ে কথা বলা যাবে না, বা তাকে জিজ্ঞেস করা যাবে না, বা কোনো কিছু তার পথে দাঁড়ানো যাবে না। সে যে রুটটা নিচ্ছে, সে যে পাথটা ফলো করছে, তার পথে তখন যে দাঁড়াবে তার নাকি কোনো কিছু একটা হতো। FM Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর শুনছিলাম চমৎকার একটি ঘটনা, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার কাছে রয়েছে একটা এই মুহূর্তে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি আজকে এপিসোডটি আনফরচুনেটলি মিস করে ফেলেন, তাহলে একেবারে চিন্তার কিছু নেই, আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এপিসোডটি শুনতে পারবেন। আপনার এয়ারটেল থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা আপনি আবারও সেখান থেকে শুনে ফেলতে পারেন। এন্ড আপনি যদি ভূত এফএম টিউনটা আপনার টিউন করে ফেলতে চান, মাই টিউন করে ফেলতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোডটি মনে রাখতে হবে। ভূত এফএম টিউন কোড ইজ 92125, এন্ড আপনি একটা SMS পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি পুরোপুরি আপনার হয়ে গেছে। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং আমাদের কাছে আরো একটি ঘটনা রয়েছে এই মুহূর্তে, যিনি স্টুডিওতে উপস্থিত থাকতে পারেননি কিন্তু আমাদের ঘটনা পাঠিয়েছেন, তার ঘটনাটি আমরা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ রাসেল কাহালু বগুড়া থেকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন, এবং তিনি বলছেন ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা, এটি আমার মামার ঘটনা। গ্রামের লোকজন কুসংস্কারে বিশ্বাসী, তাই তারা শিশু জন্মের পরে 7 দিন পাহারা দেয়। এদের ধারণা যদি তারা ঘুমিয়ে পড়ে বা অসাবধান হয় তাহলে খুব বড় ক্ষতি হবে। এই ক্ষতি করবে এক ধরনের চোর বা চুন্নি, এবং তাদেরকে মানুষ দেখতে পায় না। মা বলছিল তার মামা যখন জন্মগ্রহণ করে তখন কয়েকজন ব্যক্তি তাকে পাহারা দেওয়া শুরু করলো, এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে এলো, এবং ঘটনাটি যেহেতু যুদ্ধের কিছুদিন পরে, সেহেতু সে সময় বিদ্যুৎ ছিল না, আর তাই ব্যবহার করা হয়েছিল হারিকেন। মাগরিবের পরে এবং এশার আগে সময়ে হঠাৎ একটি কাণ্ড ঘটে গেল। হ্যারিকেনটি আপনা আপনি নিভে গেল, আর আমার মায়ের নানা বাহির থেকে চিৎকার করে বলল, হায় হায়, একই সর্বনাশ হলো, হ্যারিকেনটি নিভলো কেন? তড়িঘড়ি করে হ্যারিকেনটি জ্বালানো হলো, এবং সকলে নিশ্চিত হলো যে সন্তানের কোনো ক্ষতি হয়নি, তাই তারা এটা নিয়ে আর ভাবলো না। কিন্তু হায়, এখান থেকে ঘটনা শুরু। এই সামান্য সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে যা হবার হয়ে গেছে। পরের দিন সকাল থেকে বাচ্চাটির জ্বর হতে শুরু করলো, ক্রমশ জ্বর বাড়তে লাগলো, এবং গায়ের রং পাল্টাতে শুরু করলো। অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু তারা রোগ ধরতে পারলো না। অবশেষে এর কয়েকদিন পর এক ফকিরের শরণাপন্ন হলেন তারা। আমার বড় নানা, আমার মায়ের নানা। ফকিরটি এসে এই শিশুটিকে ভালো করে দেখলেন এবং আদেশ দিলেন তাকে একটা বড় একটা কড়াই আনতে। কথা মতো কড়াই, তাই সেই কাজ করা হলো, কড়াই আনা হলো। এবার বললেন এই কড়াইয়ে শিশুটিকে নিয়ে এই কড়াইয়ে পানি গরম করতে। পানি গরম করা হলো, যখন পানি টকবক করে ফুটছে তখন ওই ছোট শিশুটিকে নিয়ে আসতে আদেশ দেওয়া হলো। কথা মতো কাজ হলো, শিশুটিকে ফকিরের কোলে এনে দেওয়া হলো। তখনই ঘটলো এক হৃদয় বিদারক ঘটনা। শিশুটিকে নিয়ে কড়াইয়ের পাশে কয়েক পাক ঘুরলেন ফকির, এবং কি যেন বলছিলেন ওই শিশুটিকে। এক পর্যায়ে ফকির রাগ হলেন এবং শিশুটিকে কড়াইয়ের গরম পানির মধ্যে ছেড়ে দিলেন। সবাই হতবাক এই কাণ্ড দেখে, এবং মায়ের নানি অজ্ঞান হয়ে গেলেন, এবং মায়ের নানা ফকিরকে বকাবকি শুরু করলেন। কিন্তু একই কাণ্ড, কড়াইয়ের মধ্যে শিশুটি নেই, শুধু একটি পুরো বাঁশের টুকরা ছিল। ফকিরটি একটু মুচকি হাসলেন এবং কিছু দূরে একটা তেঁতুল গাছের দিকে ইশারা করলেন, আর উপস্থিত সবাই অবাক এই কাণ্ড দেখে। ওই গাছে একটি মেয়ে ওই শিশুকে কোলে নিয়ে বসে আছে। ফকির আদেশ করলেন ওকে পেরে নিয়ে আসার জন্য, কিন্তু কারো সাহস হলো না। অবশেষে ফকিরের আদেশে গাছ থেকে ওকে পেরে নিয়ে আসলেন মার বড় মামা।
মেয়েটি শুধু তাকিয়ে রইল, কোনো বাধা দিল না বা কোনো কথা বলল না। পরে ফকির ওই রাতের কথা বললেন যে রাতে হ্যারিকেন নিভিয়েছিল এবং একে চুরি করে নিয়ে যাচ্ছিল বাচ্চা সেজে ওই চোর। এটি কোনো মিথ্যা ঘটনা নয়, কোনো উপকথা নয়, এটি সত্য ঘটনা যা আমার মা আমার নানির কাছ থেকে শুনেছে। যাই হোক, এই ছিল ঘটনা এবং সেই ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমরা আবারও চলে যাব আর একটা ঘটনায়, এবং সেই ঘটনাটি আমাদের কোনো একজন লিসেনার পাঠিয়েছেন এবং তিনি রেকর্ড করে ঘটনাটি পাঠিয়েছেন আপনাদের কাছে। সেই ঘটনাটি আমরা উপস্থাপন করছি এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক 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 ভালো লাগবে। হ্যালো লিসেনার, আমি নাইম বলছি ঢাকার মধ্যবাড্ডা থেকে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমার দাদির মুখে শোনা, এবং ঘটনাটার সত্যতা কতটুকু সেটা আমরা পরে যাচাই করেছি এবং ঘটনাটা সম্পূর্ণ সত্য। তো আমি এর কথা না বলে ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট পাবনার চাটমোহর উপজেলার বয়মারি গ্রামের ঘটনা। আমাদের গ্রামটা একদম চলন বিলের সাথে, সো ওই এলাকার বাড়িগুলো একটু উঁচু হয়, এবং ওই সময় ঘটনাটা যখন ঘটেছে তখন আজকে প্রায় 20-25 বছর আগের ঘটনা। ওই টাইমটাতে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির বেশ খানিকটা ডিস্টেন্স ছিল, এবং ওই সময় আশেপাশে অনেক গাছপালা এবং বাঁশের ঝাড় ছিল অনেক। তো গ্রামের যেটার পরিবেশ আর কি, সন্ধ্যার পরই মানে সন্ধ্যার মাগরিবের আজান দেওয়ার পরপরই একদম সবাই ঘুমিয়ে পড়তো, নিস্তব্ধ হয়ে যেত। তো আমরা যখন অনেক কাজিনরা মিলে একসাথে হতাম, তো প্রায় দাদু দাদির কাছে ভানা করতাম কোনো ঘটনা শোনানোর জন্য। তো এরকম একদিন দাদিকে জোর করার পরে দাদি আমাদেরকে একটা ঘটনা বললো। ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের গ্রামে একটা মহিলা ছিল, ওনার নাম ছিল খদিজা বেগম। ওনাকে আমরা চিনতাম, দেখেছি। তো উনি এক রাতে স্বপ্ন দেখলো যে তাকে কেউ একজন স্বপ্নে বলছে যে তার বাড়ির পাশে যে পাশের ঝাড়টা আছে সেখানে একটা নির্দিষ্ট জায়গা তাকে বলে দেওয়া হয় যে ওইখানে তিনি মাটি খুঁড়লে একটা টাকার বাক্স পাবে। সেটা হচ্ছে কাঁচা টাকা, শুধু পয়সা, এবং সেই পয়সাগুলো নর্মাল পয়সা প্লাস গোল্ড এরকম আর কি ছিল, এরকম অনেক পয়সা ছিল। এবং তাকে বলা হয়েছিল যে এখান থেকে সে যত টাকায় খরচ করবে সেটা ফুরাবে না, মানে আনলিমিটেড বের হতেই থাকবে এরকম। তো তাকে বিনিময়ে কিছু দিতে বলা হয়, এবং তার একটা বড় সন্তানকে চাওয়া হয় যে তার বড় সন্তানকে যদি ওই ডেভিল টাইপের সামথিং লাইক দ্যাট তাকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সে টাকার বাক্সটা তাকে দিয়ে দেবে। তো উনি স্বপ্নেই বলে দেয় না, আমি এটা নিব না। তো উনি ঘটনাটা একজনের সঙ্গে শেয়ার করে। তো ওই লোকটা এই ব্যাপারে অনেক কিছু জানতো। একসময় উনি ব্ল্যাক ম্যাজিকের মতো কিছু করতো। তো উনি এটাই ঘটনাটা শোনার পরে, মহিলার কাছ থেকে ঘটনাটা শোনার পরে ডিসিশন নেয় যে উনি যাবেন এবং ওই টাকার বাক্সটা উঠাবেন। তো উনি কাউকে কিছু বলে না, উনি যায়, রাত হয়ে যায় ওইখানে। রাত হলে যাওয়ার পরে ওই নির্দিষ্ট জায়গাটা ঘোরা শুরু করে, এবং তিনি দেখতে পান হ্যাঁ এখানে বাক্স টাইপের সামথিং কিছু আছে। তো উনি যখন সম্পূর্ণ ঘোরে এবং বাক্সটা উঠায় উপরে, উঠে তিনি যখন বাক্সটা খুললেন সঙ্গে সঙ্গে তার মুখে এক ধরনের মানে গরম কিছু একটা ফিল করে, যে তার মুখে গরম কিছু একটা লেগেছে এবং ধোয়ার মতো কিছু উড়ে যায়। তো উনি তারপর যখন তাকান দেখে বাক্সের মধ্যে কিছু নেই, এবং তিনি চলে যায়, বাসায় চলে যায়। তো চলে গিয়ে রাতের তিনি ঘুমাতে পারে না, সারা রাত ছটফট করে, বাট কারোর সাথে কিছু শেয়ার করে না। তো যখন সকাল হয় তিনি ফ্রেশ হয়ে যখন আয়নায় তার মুখটা দেখে, একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো যে তিনি ফর্সা ছিলেন, বাট তার মুখটা একদম কালো হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে তার মুখটা পুড়ে গেছে এরকম। এবং সে তখন ভাবে যে রাতে যে বাক্সটার মধ্যে থেকে গরম কিছু ফিল করেছিল হয়তো তার কারণে তার মুখটা পুড়ে গেছে। এবং সবাই যখন জানতে চাইলো যে তার মুখটা কিভাবে পুড়েছে, তখন তিনি ঘটনাটা সবার সাথে শেয়ার করেন। এবং
তারপর থেকে যে জিনিসটা হয় যে ওইটা ঘটনাটা ঘটেছিল শীতকালে, তো প্রত্যেক বছর শীতকালে তার মুখটা অটোমেটিক্যালি এরকম পুড়ে যাওয়ার মতো কালো হয়ে যেত এবং অন্যান্য সিজনে তার মুখ আগের মতো নর্মাল থাকতো। তো এই ছিল আর কি আমার ঘটনা। রাসেল ভাই যদি ভালো লাগে সবাইকে শোনাবেন। থ্যাংকস। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে এবং একের পর এক ঘটনা শুনে যাচ্ছি আপনাদের। আমরা এখন আরো একটা ইমেইল পড়বো। সেই ইমেইলটি আমাদের পাঠিয়েছেন অর্ণব চৌধুরী, অর্ণব সাদ্দাম মার্কেট তুষারধারা থেকে, এবং আমি তার ঘটনাটি পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে, আর আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমি এখন যেটা শেয়ার করব তা হলো আমার দেখা সত্য একটা ঘটনা। আমি ভূত সংক্রান্ত কোনো বিষয়ে ঘটনা বা কাহিনী বলতে নারাজ, তাই ব্যাপারটি বলছি। ব্যাপারটি হলো আমাদের তুলারাম বিশ্ববিদ্যালয়ের পাশের একটা বিল্ডিং এবং 5 তলা একটা বিল্ডিং। সেই বিল্ডিং এর 3য় তলার ডান পাশের রুমকে কেন্দ্র করে আমি আর আমার বন্ধু সিয়াম 3য় তলায় ডান পাশের রুমে থাকি। 2 রুম, রান্নাঘর আর ওয়াশরুম নিয়ে এই ফ্ল্যাটটা। আমি গত 15/10/12 তারিখে 8টায় ঘরে ফিরি এবং ঘরে নক করতেই সিয়াম দরজা খোলে। দরজা খোলার পর দেখি ঘর পুরো অন্ধকার এবং সিয়ামের হাতে একটা ছুরি। আমি বললাম, কিরে, ঘর অন্ধকার করে হাতে ছুরি নিয়ে কেন? সিয়াম কোনো উত্তর দিল না, সে তার ঘরে চলে যায়। আমি তার পেছন পেছন যাই। তার ঘরে যাবার পর সে আমার সামনে তার বাম হাত দিয়ে তার চুল ধরে ও ডান হাত দিয়ে ছুরি দিয়ে তার নিজের গলা কেটে ফেলে। বাম হাত দিয়ে চুল সহ মাথাটা আমার সামনে ধরে। তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমি আর কিছু জানি না। জ্ঞান ফেরার পর শুনি তা সিয়ামের মুখ থেকে। সিয়াম রাত 11টায় ঘরে ফিরে দেখে আমি আমার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছি। রাত 1টায় আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার সামনে সিয়াম ও পাশের ফ্ল্যাটের আন্টি ও আঙ্কেল। সিয়াম বলে, তুই ঘরে ঢুকলি কি করে? চাবি তো আমার কাছে, তুই তো চাবি না নিয়েই চলে গিয়েছিলি। আমি বললাম, তুই তো দরজা খুললি। সিয়াম বলে, আমি 11টায় ঘরে ফিরে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। সিয়াম বলল, তুই জ্ঞান হারালি কি করে? আমি ওকে সব বললাম। ও সব শুনে বলল, আমি রাত 11টায় ঘরে ফিরি। এখন প্রশ্ন হলো, দরজা খুললো কে? ঘরে কে ছিল? আর আমি ওর ঘর থেকে আমার ঘরে কিভাবে আসলাম? এখন আর আমরা ওই বাড়িতে থাকি না, এবং মেসে থাকি। এখন আমরা ঈদের পর বাড়ি বদলাবো। আমি আর সিয়াম তুলারাম বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানের 4র্থ বর্ষের ছাত্র। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ঘটনাটি আমাদের ভালো লেগেছে এবং আমরা ঘটনাটি পড়ে ফেলেছি। থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য। আরো একবার জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি রাসেল। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি ভূত এফএম এ। আপনারা অবশ্যই আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন এই ঈদের ছুটিতে। bhutfm@radiofurti.fm হচ্ছে আমাদের অ্যাড্রেস, এবং আমাদের অ্যাড্রেসটির স্পেলিংটি হচ্ছে BHTTFM@radioforti.fm। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমাদের স্টেশনের আরো একজন আছে যিনি আপনাদের ঘটনা শোনাবেন। চলুন শুনে আসি তার ঘটনাটি এবং তার কাছ থেকেই। শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর ভূত এফএম নিয়ে আবারও ফিরে আসলাম আমি রাসেল, আর সাথেই রয়েছেন আর যে অপু, আমাদের অপু ভাই। ঠিক বলেছেন রাসেল ভাই, আমি আছি তো সাথে। আমার ইনফ্যাক্ট রাসেল ভাই সত্যি কথা, যে আপনার যে প্ল্যানটা ছিল এই যে আর যে স্পেশাল ভূত এফএম, আমি আপনার শোটা কিন্তু শুনি, কারণ ততক্ষণে আমি বাসায় থাকি। আর আনফরচুনেটলি আপনার শোটা আমি পুরো শুনতে পারি না। আচ্ছা, কারণ হচ্ছে মাঝপথে সবাই যখন স্টোরি বলতে থাকে, মাঝপথে আমি রেডিও বন্ধ করে দিই। সেটাই আমার ভয় লাগে। আমার কাছে এই ভয়ঙ্কর কথাটা আমাকে অনেকেই জানিয়েছে আর কি। আই হ্যাভ নো আইডিয়া, স্পেশালি অল দ্য সাউন্ড এফেক্টস এন্ড অল দ্য স্টোরিজ। এই পর্যন্ত যতগুলো স্টোরি আমি শুনছি, এগুলো যদি আসলে সত্যি হয়, এবং আমি আমার নিজের লাইফে যেগুলো জানি সেটাও যদি সত্যি হয়, তাহলে আমি গেলাম। আপনি ছিলেন না, কিন্তু আপনার সম্পর্কে বা আপনার একদম পুরোপুরি সামনাসামনি দেখা একটা ঘটনার কথা আমি অলরেডি জানি। প্রচন্ড শীতের মধ্যে হঠাৎ করে আপনার খুব প্রচন্ড গরম পেয়েছিল, ঘাম ছিলেন নাকি? সুমন ভাই, অর্থহীনের সুমন ভাইটা বলছিল। আচ্ছা, ওইটা একটু বলবেন যে আসলে ব্যাপারটা তখন কি মনে হয়েছিল বা কিরকম? আচ্ছা, আমি এটা একটু এক্সপ্লেন করি। ব্যাপারটা ছিল এরকম যে সুমন ভাইদের একটা ফার্ম হাউস আছে শ্রীপুরে। তো আমরা প্রায় আগে যখন
আমি যখন মিউজিক টিউজিক করতাম তখন প্রায়ই আমরা মানে একদম গ্রুপ দল বেঁধে আমরা ওখানে ঘুরতে যেতাম, থাকতাম একদিন 2 দিন থাকতাম। এন্ড ওটা হচ্ছে মোটামুটি বিশাল একটা জায়গা নিয়ে। আচ্ছা, তো মাঝখানে ওনাদের বাংলো বাড়িটা, সেখানে থাকি আমরা। তো সেটা হচ্ছিল যে আমরা প্রথম গেলাম একবার খুব শীতে, মানে এত শীত, প্রচন্ড শীত, আমরা বারান্দায় বসতে পারছিলাম না। এন্ড ওই সময় যেটা করলাম যে আমি নিজে কিছু গরম জামা কাপড় নিয়ে গেছিলাম। তো আমি টি শার্ট পরলাম, 2-3টা টি শার্ট, ওটার উপরে সোয়েটার, সোয়েটারের উপরে জ্যাকেট, জ্যাকেটের উপরে একটা ওভারকোট ছিল। বিরাট প্রস্তুতি, এত শীত ছিল, আমি জাস্ট বোঝাবার জন্য যে কতটা ঠান্ডা লাগছিল। সুমন ভাইদেরও একই অবস্থা, আরো অনেকেই ছিল আমাদের ফ্রেন্ডসরা। তো রাতে আড্ডা টাড্ডা দেওয়ার পরে এখন আমরা ঘুমাতে যাবো। ইটস অলমোস্ট লাইক কয়টা, 3:30-4টা বাজে, ভোরও হয় নাই আবার রাতও শেষ প্রায় এরকম একটা সময়। তো আমি আর সুমন ভাই এক রুমে ছিলাম। তো ওর মধ্যেও এত ঠান্ডা লাগছে যে সুমন ভাইয়ের ওই রুমের ভেতরে গিয়েও মানে ঠান্ডায় কাঁপছি আমরা সবাই। কোনো মতে ওটার উপরে আবার কম্বল টম্বল জড়িয়ে আমরা দুজন ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ রাত্রে দেখি যে শুরু হলো আপনার গরম লাগা। আমি ভাবলাম যে আচ্ছা এত কিছু পরে আছে, তবে গরম লাগছে, কম্বলটা ফেলে দিলাম আমার গায়ে থেকে। তারপর দেখি আবার গরম লাগছে, আমি কোটটা খুলে ফেললাম, তারপর সোয়েটারটা খুলে ফেললাম, তারপরে একে একে টি শার্ট খোলা শুরু করলাম। শেষ লাস্ট যে টি শার্টটা বাকি ছিল ওটা আর খুললাম না, কিন্তু আমার এত গরম লাগছিল যে আমি ঘামছি, আমি রীতিমতো ঘামছি। সেটা শুনছিলাম আমরা সেদিন। তখন আমি না পেরে, আমার পাশেই সুমন ভাই ঘুমিয়েছিলেন, আমি ভেবেছিলাম যে ঘুমিয়েছিলেন, উনিও যে জেগে আছেন আমি জানি না। আমি সুমন ভাইকে জিজ্ঞেস করলাম, সুমন ভাই আপনার কি গরম লাগছে নাকি আমার একলা গরম লাগছে? তখন সুমন ভাই আমার দিকে ঘুরে বললো, সুমন ভাই অলরেডি অনেকে জানেন যারা লেসেনাররা শোনেন, উনি কিন্তু সবসময় এইসব ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড এন্ড এভরিথিং, উনি অবজার্ভ করেন, বোঝার চেষ্টা করেন। তো সুমন ভাইকে বললাম, সুমন ভাই একলা কি আমার গরম লাগছে না আপনার গরম লাগছে? উনি বললো যে না, গরম আমারও লাগছে অনেকক্ষণ ধরে, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করতে পারছিলাম না এটা ভেবে যে আমি ভাবছিলাম হয়তো আমার একা গরম লাগছে। হ্যাঁ, সেটাই। তারপরে উনি চুপ করলো, চুপ করে দেখে বললো যে আসলে পুরো রুমটাই গরম হয়ে গেছে। মানে কোনো কারণ ছাড়া আমরা জানি না, মানে এটা হবার কথা না, ওই পুরো রুমটা এত গরম হয়ে গেল। এন্ড ঠিক রুমের বাইরে এক্স্যাক্টলি ওই সময় আমি যতদূর মনে করছি আপনারা জানালা খুলে একবার দেখতে চেষ্টা করেছেন যে বাইরে কি অবস্থা। এক্স্যাক্টলি, এন্ড বাইরে এত কুয়াশা, দেখা যাচ্ছে না। রুম থেকে বাইরে বেরোলে আপনি মনে হবে যে আপনি অনেক সময় না বাসায় ডিপ ফ্রিজ খুলে হাত ঢুকে দিলে যেরকম ঠান্ডা লাগে, এক্স্যাক্টলি রুমের বাইরে আমরা যখন হাত দিলাম তখন ঠিক ওরকম ঠান্ডা। সো এটা আমি বুঝলাম না, মানে হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি, ওই রুমটা কেন হঠাৎ করে গরম হয়ে গিয়েছিল, কেন এটা হলো। এটা ছিল পার্ট 1 অফ দ্য স্টোরি। ব্যাপারটা এখানে শেষ হয়ে গেলে কিন্তু হতো। আচ্ছা, আমরা এই পর্যন্তই জানি, এরপরে কি হয়েছে? পার্ট 2 অফ দ্য স্টোরি ইজ, আমরা একবার খুব গরমের সময় আবার শ্রীপুরে গেলাম। আচ্ছা, সুমন ভাই, আমরা এবং আরো কিছু ফ্রেন্ডসরা, এবং আবার আমরা বারান্দায় বসে আড্ডা মারছিলাম। শ্রীপুরের ওই জায়গায় বারান্দাটা খুব জোশ, ওখানে বসে আমরা আড্ডা মারি। সুমন ভাই মাঝে মাঝে নতুন নতুন গান কম্পোজ করলে তখন গাইতেন এন্ড এভরিথিং। তো এরকম আড্ডা দিচ্ছি, তখন প্রচন্ড গরমের সময়, মানে এটা কি মার্চ এপ্রিলের কথা বলছি আমি, প্রচন্ড গরম একদম হুলস্থুল গরম। ওই সময় আমরা বারান্দায় বসে গল্প করছি, রাত বাড়ছে। এর মধ্যে সুমন ভাই সবসময় ভৌতিক গল্প করতে পছন্দ করেন, তার এক্সপেরিয়েন্স গুলো বলেন, আমরা শুনে মানে মোটামুটি ভয়ে একাকার অবস্থা ওই জায়গায়। শ্রীপুরেরও কিছু স্টোরি আছে যেটা আমি পরে বলবো, মানে সুমন ভাই মুখে শোনা। তো একটা সময় হঠাৎ খেয়াল করলাম যে মনে হচ্ছে আশেপাশে কুয়াশা। আচ্ছা, এবং হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে মার্চ এপ্রিলের ওই সময়, মানে আমরা এত গরমের মধ্যে চারিদিকে কুয়াশা ঢেকে গেল, এবং মানে ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারির মতন কুয়াশা, ওই রকম সময় এক হাত দূরে জিনিস দেখা যাচ্ছে না, এবং অনেক কুয়াশা এবং ঠান্ডা লাগছে। আমরা বারান্দায় বসে, তো ওটারও আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি সুমনকে জিজ্ঞেস করলাম, সুমন বললো যে না, অনেক সময় হয়তো হয়, সরি আমার মোবাইলটার জন্য, যাই হোক, তো অনেক সময় হয়তো এরকম হয় যে ওয়েদার টোয়েদার এরকম হয়ে যায় এই জন্য, কিন্তু ওটা ওইরকম ছিল না। মানে ওয়েদার চেঞ্জ হলে অনেক সময় এটা হয়, আমরা জানি, হয়তো একটু গরম লাগে, একটু ঠান্ডা লাগে, হঠাৎ করে বৃষ্টি আসলো, কিন্তু এইটা ওরকম ছিল না। কিরকম মানে এমন একটা কিছু ঠিক বোঝানোর মতো আর কি। হ্যাঁ, মানে আমি এটা বোঝাতে পারবো না, মানে একটা ব্যাপার আছে না, ইউ ডোন্ট ফিল গুড, মানে আমি ঠিক ভালো ফিল করছিলাম না, যে না এটা ঠিক নর্মাল না, দিস ইজ নট ন্যাচারাল। সো দিস ইজ দ্য হোল স্টোরি অ্যাবাউট এই ওয়েদার চেঞ্জিং। কিন্তু অলরেডি মানে আমাদের ভূত এফএম এর মাধ্যমে জেনেছেন যে যখন এরকম আমরা কোনো স্পিরিচুয়াল কোনো ব্যাপার স্যাপার ঘটে বা কোনো স্পিরিট সামনে আসে, তখন আমাদের যেটা হয় সেটা হঠাৎ করেই টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায়। এবং এখন তো সেটা মানে আমি চাই না, আমি এটা এক্সপ্লেনেশন চাই না এই কারণে, সেটাই আমি জানি যে এটা নিয়ে আমি ভাবতে গেলে আমি আবার ভয় পাবো, আমি এটা চাই না। এর মধ্যে আর কি মানে আর কোনো ঘটনা কি শ্রীপুরে ঘটনা কি? শ্রীপুরের অনেক ঘটনা আছে, আমি জানি না এগুলো সুমন
ভাইয়ের মুখে শোনা শ্রীপুরের যেমন প্রায় ওখানে দেখা যেত, ইনফ্যাক্ট এই জন্যই কিন্তু আমরা বারবার যেতাম, একটা ইন্টারেস্টিং লাগতো জায়গাটা, যে কি ব্যাপারটা কি সেখানে দেখি, যদিও সরাসরি কখনো কিছু দেখিনি আমরা, কিন্তু একবার শুনলাম যে শ্রীপুরের সুমন ভাইদের ওখানে যে গার্ডরা থাকতেন, গার্ডদের মধ্যে থেকে একজন গার্ড চাকরি ছেড়ে দিলেন হঠাৎ করে। তার কারণ হচ্ছে যে কিছু একটা দেখেছেন তারা রাত্রেবেলা, এবং দেখে সে কোনোভাবেই চাকরি করবে না, চাকরি ছেড়ে দিল। তারপর আরেকবার শুনলাম যে সেখানে একজন, আমি নাম মেনশন করছি না, এটার নামটা আমার মনে নেই এখন, আমাদের একজন বাবুর্চি ছিল। সো ওই বাবুর্চিকে নিয়ে ব্যাপারটা যেটা ছিল যে আন্টিরা, মানে সুমন ভাইয়ের আম্মারা একবার বেড়াতে গিয়েছিলেন এখানে, অ্যান্ড উনি ওই বারান্দাতেই দাঁড়িয়েছিলেন বেশ রাতে, এবং উনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন। হঠাৎ দেখলেন যে বাবুর্চিটা হেঁটে মানে সামনে বাগান দিয়ে হেঁটে সোজা চলে যাচ্ছে। আচ্ছা, তো উনি ডাক দিলেন, এই অমুক শোন শোন শোন। তো বাবুর্চিটা ঘুরে তাকালো না, তো উনি একটু রেগে গেলেন যে কি ব্যাপার, মানে ডাক দিলাম, মানে এটা কেমন বেয়াদবি, শুনলো না। তো তিনি রেগে যখন নিচে নামলেন তাড়াহুড়ো করে, নিচে নেমে দেখলেন যে বাবুর্চিটা কিচেনে রান্না করছে। মানে একই মানুষ দুই জায়গায় তিনি একই সময় দেখেছেন। এটা সরি ওয়ান্স अगेन ফর মাই সেলফ। সো একই জিনিস একই জায়গায় দুই জায়গায়, এটা আমার পরের গুলো মনে নেই, কিন্তু এই ব্যাপার শ্রীপুরে কয়েকবার ঘুরতে দেখা গেছে যে একই মানুষকে দুই জায়গায় দেখা গেছে। এটা কি ভূত না এটা কি না এটা সুপার ন্যাচারাল কোন ব্যাপার, আই হ্যাভ নো আইডিয়া এন্ড ক্লু, বাট দিস ইজ দ্য থিং আই নো। আই হ্যাভ ফিউ মোর স্টোরিজ আই ওয়ান্ট টু শেয়ার। সো আমরা আমার একটা ব্রেকে যাই। আমার ওই দিনের কথা মনে পড়ছে, আই এম নট ফিলিং ওয়েল। আমার মনে হচ্ছে সামনাসামনি আমি দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় একটা ব্রেকে যাই, এবং এই সময় একটা গান শুনে আসি। আমি অপু ভাই আমি জানি যে খুব পছন্দ করেন, এবং আমাদের এই শোটার সাথে খুব চাই। আমরা মাইকেল জ্যাকসনের একটা গান শুনি, গোস্ট। ও মাই গড, আই লাভ দ্য ভিডিও অলসো। গোস্ট গানটা শুনেছি, গোস্ট বাই মাইকেল জ্যাকসন। FM haunted by Airtel. অলরাইট, আমরা আবারও ফিরে আসলাম ভূত এফএম নিয়ে। আর ভূত এফএম এর আজকে স্পেশাল একটা এপিসোড যাচ্ছে ঈদ উপলক্ষে। সবাইকে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি, এবং জানিয়ে দিচ্ছি যে সাথে আছি আমি রাসেল, এবং আমার সাথে আজকে আমাদের খুবই স্পেশাল একজন গেস্ট, যিনি হচ্ছেন আরজেও। ইয়েস স্যার, আই এম হিয়ার। ওকে, সো অপু ভাই, আমি কিন্তু মানে কোনোদিন ভাবিনি যে আপনি মানে ভূত নিয়ে ভীতি এই ব্যাপারটা আমি আসলে ব্যাপারটা জানতাম না। আমার ভয়ের কারণ হচ্ছে আমি সুপার ন্যাচারাল জিনিসপত্র, আনএক্সপ্লেইন থিওরি, অলৌকিক যে ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে, এন্ড আই অলওয়েজ ফলো দেম অ্যাকচুয়ালি। আমি পড়তে অনেক পছন্দ করি এগুলো নিয়ে। আমার মানে বাসায় গেলে আপনি বুঝবেন, আই হ্যাভ লটস অফ বুকস অন দেম, এন্ড আমি যখনই সময় পাই আমি ওই চ্যানেলস গুলোতে দেখি কখনো এরকম দেখা গেলে, আমি নেটে অনেক ঘাটাঘাটি করি। আমার মেইন ইন্টারেস্ট সবচেয়ে বেশি হচ্ছে ক্রিপ্টোলজি নিয়ে। ক্রিপ্টোলজি ইজ লাইক যেটাকে বলে আপনার আনইউজুয়াল অ্যানিমালস, যেমন অনেকগুলো আছে, বিগ ফুট, লকনেস মনস্টার, তারপরে চিওয়াওয়া, এই টাইপের কিছু মনস্টার যেগুলা বলা হয় যে এখনো এক্সিস্ট করে, মানে এগুলো হচ্ছে মডার্ন আরবান মিথ যেগুলো এক্সিস্ট করে। তো এগুলো নিয়ে বেশি আমার ইন্টারেস্ট, বাট এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গেলে কোথায় না কোথায় আই গেট ক্রস অন এই যে সুপার ন্যাচারাল জিনিসগুলো, এটা ভূত বলেন অর এনিথিং এলস। আমার কাছে মনে হয় যে অলৌকিক কিছু, এটাই বলা ভালো। আমি একটা কোয়েশ্চেন বারবার করে এই জন্য করছিলাম, সবাইকে করেছি সেই কোয়েশ্চেনটা, একটু আগে নুসরাতকে করেছিলাম ইনফ্যাক্ট, এবং সেটা হচ্ছে যে এখন যদি আপনার চান্স দেওয়া হয় যে আপনি অলৌকিক কিছু একটা দেখার সুযোগ পাবেন, আপনি সেটা দেখতে চাইবেন নাকি চাইবেন না? আমার মনে হয় আমি চাইবো, যেহেতু আমি ভয় পাবো, ডেফিনেটলি ভয় পাবো, জানি না ফিট হয়ে যেতে পারি, কিন্তু ফিট হওয়ার আগ মুহূর্তেও আমি দেখতে চাইবো। আমার কাছে তাই মনে হচ্ছে, যেহেতু আপনি বাসায় পড়ছেন এবং মানে দেখতে আগ্রহী, আমার মনে হয় যে আপনার এই ধরনের একটা ইচ্ছা থাকতেই পারে। রাইট, ডেফিনেটলি আমি ভয় পাই, আমি ভয় পাই একদম পুরো ইংলিশ বা হিন্দি বা এনি আদার হরর মুভির ক্যারেক্টার গুলোর মতন ভয় পাই, মানে ভয় পাচ্ছি, আবার যে কারণটাতে যে জায়গায় ভয় পাচ্ছি ওদিকে এগিয়ে যাচ্ছি। রাইট, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি নিজেও অবশ্য আমার ইন্টারেস্ট একটু অন্যদিকে ছিল সবসময়, যে আমি এই যে এক্সোরসিজম যেগুলো বলে, তারপরে যে এক্সোরসিস্ট, এই যে আমার এক্সোরসিজমের ব্যাপারে আমার কাছে খুব সবসময় খুব অদ্ভুত লাগতো, যে এরকম ধরনের মানে একটা মানুষের ভেতরে একটা আত্মা, একটা খারাপ আত্মা ঢুকে গেলে তার ভেতরে যে এফেক্ট গুলো পড়ে এবং তার যে আচরণ করতে যায়, এবং অনেক কিন্তু বাসেই না। এক্স্যাক্টলি, এটা হয়। ইনফ্যাক্ট এটা এখনো আমি জানি না, এটা একটা আই নো দিস স্টোরি অ্যাকচুয়ালি। আপনি তার আগে একটা ঘটনা বলতে বলবেন একটু? আপনি আমাকে একদিন আগে একটা ঘটনা বলছিলেন, মাঝে মাঝে রেডিওর
ফ্রিকোয়েন্সি যেহেতু আমরা রেডিওতে আছি একটু ওটা আমি জানি না, এটা আমার শোনা আরেকজনের কাছ থেকে। তিনিও এই শোতে এসেছিলেন, কৌশিক দা। আচ্ছা, কৌশিক দা গ্রেট ডিজাইনার, গ্রেট ভিজুয়ালাইজার, আই লাভ হিম আ লট অ্যাকচুয়ালি। এবং উনার ট্রিমেন্ডাস কিন্তু এই সমস্ত অনেক এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিয়েন্সও ভালো। উনি আমাকে বলছেন মাঝে মাঝে দেখবেন আমরা তো সেলফোন ইউজ করি সবাই, তো কোনো স্পিকার কিংবা এরকম কোনো কিছু সামনে দেখবেন যে একটা সেলফোন থাকলে যখন কল আসতে থাকে কিংবা কোনো এসএমএস আসতে থাকে আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হয়। সো এই আওয়াজটা অনেক সময় সেলফোন স্পিকারের পাশে রাখলে দেখবেন হয়, কিন্তু দেখবেন যে আওয়াজটা হচ্ছে কিন্তু আপনার কোনো কল আসেনি, কোনো এসএমএস আসেনি, কিন্তু আওয়াজটা হচ্ছে। অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন করলেও এটা হয়। অনেক সময় দেখবেন যে আপনার সেলফোনটা হয়তো বা ওই রেঞ্জের মধ্যে নাই, কিন্তু আওয়াজটা হচ্ছে। তো আমাকে বললেন, কৌশিকদা বললেন যে এটা হওয়ার অন্য একটা কারণ হচ্ছে যে এই ধরনের স্পিরিচুয়াল কোনো কিছু বা সুপারন্যাচুরাল কোনো জন্য পাস করে, তখন তারাও এক ধরনের ইলেকট্রন টাইপের কিছু একটা ছাড়ে। কিন্তু এই গল্পটা যদি এখানে শেষ হয়ে তাহলে খুব ভালো হতো। আমার না এরকম বহুবার হয়েছে যে এরকম শব্দ পেয়েছি, কিন্তু যেদিন কৌশিকদার কাছে শুনলাম এবং আপনার কাছ থেকে তারপর শুনলাম, শোনার পর থেকে যদি আমি কনসিয়াস হয়েছি এবং আমি যখন শোনার চেষ্টা করি তারপর থেকে হয় না। খুবই অদ্ভুত ব্যাপার। মানে কিন্তু আমি একদম পুরোপুরি মনে করতে পারি হয়েছে, এবং আমি দেখেছি কল আসছে না, তাহলে কেন হলো এরকম চিন্তা করেছি। কিন্তু আমি যখন দেখার চেষ্টা করছি কয়েকদিন ধরে, খুব বেশি দিনও না, খুব বেশি হলে 10 দিন বা 15 দিন হবে, আমি যখন খুব বেশি ভাবে চাইছি যে ঘটুক ব্যাপারটা, তখন আমার বেলায় ইনফ্যাক্ট উল্টাটা হয়েছে। এটা সেটা হচ্ছে আমি যেদিন থেকে জানলাম এটা, তারপরে থেকে দেখলাম যে উল্টা হচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে। প্রায় আপনি জানেন আমাদের আই হ্যাভ দিস টাইনি লিটল রুম যেখানে অফিসটা আমার করতে হয়, আমার কেবিনটা একদম ছোট। তো ওইখানে প্রায় আমার বসে বসে একা একা কাজ করতে হয়, এবং তখন আমার সেলফোনটা আমার পাশে থাকে, কিন্তু প্রায় এরকম আওয়াজ হয়। সো আমি এক্সপ্লেনেশন করতে চেষ্টা করি, ওকে ফাইন, কি হচ্ছে এটা। আমি জানি না, মানে এটা একটা হতে পারে। অলরাইট, আমরা আর একটা গল্প শুনি তাহলে এখন। স্টোরিজ আমার ফার্স্ট গল্প না, সরি, আমি মানে আমার মনে হয় যে আমরা একটা ঘটনা শুনি, রাইট? এটা হচ্ছে গিয়ে, এটা আমার ফার্স্ট টাইম। আমি জীবনে কখনো সরাসরি তো ভূত দেখিনি, জানি না, যেটা আপনি জিজ্ঞেস করলেন দেখলে কি হবে, বাট মানে ওর কাছাকাছি জিনিসটা ফিল করেছি। যেমন আরেকটা স্টোরি ছিল যে মাই নানা ডাইড অ্যাকচুয়ালি ইন 2000। তো যখন উনি মারা যান তখন অবভিয়াসলি লাশের গাড়িতে যাওয়ার এটা একটা মিথ রয়েছে আমাদের ইয়েতে, যে সবসময় লাশের গাড়িতে কেউ যেতে চায় না এন্ড এভরিথিং। তো যেহেতু উনি আমার নানা ছিলেন, এন্ড আই লাভ মাই নানা লট অ্যাকচুয়ালি, সো আমার ভেতরে না ওই জিনিসটা কাজ করেনি যে চাঁদপুর না, আমার জানুয়ারি। সো নানার লাশটা নিয়ে যেতে হবে, এন্ড অবভিয়াসলি আমি সবার আগে গিয়ে লাশের গাড়িতে উঠলাম, এবং আমি মোটামুটি যেটাকে বলা হয় যে নানার কফিনটা পাশেই, কফিনটা ধরে, কারণ ওই সময় আমি আসলে ওই সব কিছু ভাবার মানসিক অবস্থা ছিল না আমার। সব বড় ইয়েটা লাগছিল যে আই লস্ট মাই নানা এন্ড দিস ইজ এ গ্রেট লস ফর মি অ্যাকচুয়ালি। সো ওরকম ভাবে যাচ্ছিলাম, এন্ড যেতে যেতে যেটা হচ্ছিল যে প্রায় শুনতাম যে লাশের গাড়িতে এটা হয়, ওটা হয়, ড্রাইভার এটা হয়। তো হাইওয়েতে যেতে যেতে মোটামুটি বেশ অনেক দূর যাওয়ার পরে মাঝামাঝি একটা রাস্তা, আমার এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে নেই এখন, তখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে ফেলেছে, রাইট? এরকম একটা সময় অন্ধকার, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওর আশেপাশে সামনে পিছনে কিচ্ছু নাই, দুই পাশে খালি গাছ, মানে একটু জঙ্গলের মতন, আর মাঝখানে হাইওয়েটা। আর সামহাও তখন ওই হাইওয়েতে মানুষও নাই, একটা মানুষ বা অন্য গাড়িও নাই। আমরা যাচ্ছি তো হঠাৎ করে দেখলাম যে ড্রাইভার খালি গাড়িটা বারবার পার্ক করতে যাচ্ছে, ডান দিকে বা দিকে এরকম করতে যাচ্ছে। সো আমি ভাবলাম যে ওর কি ঘুম পাচ্ছে নাকি। সো আমি একটু সামনে গিয়ে দেখলাম যে না, আমি পিছনে ছিলাম, মাইক্রোবাস ছিল ওটা, দেখলাম যে না, ওখানে আমি গাড়িতে ছিলাম 3 জন, আর কেউ উঠতে চায়নি ভয়ে। আমি, আমার একটা ফ্রেন্ড ড্রাইভার, আমরা দুজনে ছিলাম পিছনে, ড্রাইভার একা সামনে। দেখলাম যে না, ও ঘুমাচ্ছে না, সব ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরে তো বললাম, তো খালি সাইড করতে যাচ্ছে, তো ডাক দিয়ে ঝাড়ি মারলো, কি ব্যাপার তুমি এরকম করতেছো? তো সে তখন রিপ্লাই দিল যে আমাকে কে জানি বলছে গাড়িটা সাইড করতে পারে পাশে। তো আই থট, আর আমি তখন আমি এখন বুঝে যাবো না যে কি অবস্থা ছিল আমার এখনো, যেটা বলতে গেলাম আমার নিজের, আমি ওরা বলতেছে এই তুমি এইসব উল্টাপাল্টা কথা বলো না, কে কি বলতেছে, কই এই তো আমরা, কেউ কিছু বলতেছে না। তো বলছে না আমাকে বলতেছে। সো দেন আই স্টপ দ্য কার, এন্ড আমি ওনারে বললাম যে একটা নর্মাল হয় না, আপনি কি আগের রাতে, অনেক সময় হয় না রেন্টেকার গাড়ি ছিল ওটা, অনেক সময় হয় যে আগের রাতে ডিউটি করে, বলে না ওরা ডিউটি মারার জন্য, আপনি কি আগের রাত ডিউটি করেছিলেন সারা রাত? না আমি এরকম কিছু করি না, আজকে সকালেই আমি আসলাম ডিউটি, আমি বুঝলাম না। কি হয়েছে? বলে যে ভাই আমি মনে হয় ভুল শুনছি। আমি বললাম হ্যাঁ আপনি ভুলই শুনছেন, চলো। এবং আবার কিছু দূর যাওয়ার পরে, ধরেন আরো 15-20 কিলোমিটার যাওয়ার পরে উনি আবার বললো যে আবার এটা হচ্ছে। আমি বললাম যে আপনি কোনো কিছু কোথাও কান দেওয়ার দরকার, আপনি স্ট্রেইট চলেন জায়গায়, যে জায়গায় বলাচ্ছে, আমিও যদি থামতে বলি আপনার থামার দরকার না, আপনি চলে যান। আচ্ছা, তারপরে উনি আর কোনো কথা বলেন এবং উনি স্ট্রেইট চলে গেছিল। পরে ওনার সাথে কথা বলে জানছিলাম যে
উনি কন্টিনিউয়াসলি শুনছিলেন কেউ তাকে বলছে যে গাড়িটা থামাও, আচ্ছা পাশে থামাও, ডানে থামাও, এন্ড দিস ইজ ওয়ান থিং। এটা আসলে কোনো ব্যাখ্যা নাই, I have no idea. এবং কোনো ধরনের কোনো মানে I have no ইয়ে নাই যে কিভাবে এটা হয়। এখন হতে পারে যে আপনার ওই ড্রাইভারের হয়তো একটা হ্যালুসিনেশন বা কিছু একটা হচ্ছিল, হতে পারে, কিন্তু কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। আমি এই জন্য বলবো তারা তিনি পেশায় একজন ড্রাইভার Right. এবং তাকে এই ধরনের জিনিসপত্র হ্যান্ডেল করতে হয়। এক্স্যাক্টলি। এবং তিনি professional. দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, সে Exactly. আরো বহুবার এরকম লাশ নিয়ে গেছে, বহুবার এরকম কখনো সে বলছে যে এরকম হয় নাই, বাট লাশের গাড়িতে যেটা হয় নর্মাল মিথ, যেটা যে অনেক বিপদ আপদ হয় অথবা মানে অ্যাক্সিডেন্ট হতে এই ধরনের মিথ থাকে। But এটা ও বলছিল যে ফর দ্য ফার্স্ট টাইম ওর সাথে এরকম হচ্ছে। তো এখানে এই পর্যন্ত গেল এই ব্যাপারটা। তারপরে আমরা রাতে পৌঁছালাম নানার, তো তারপর দাফন করা হলো ওনাকে এন্ড এভরিথিং। সো রাত্রেবেলা আরো আত্মীয় স্বজন সবাই আসছে। তো আমাদের নানার বাড়িটা হচ্ছে গিয়ে যে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে বেশিরভাগ বাড়ি যেরকম থাকে যে অনেকগুলো ফ্যামিলি মিলে বিশাল একটা এলাকা জুড়ে থাকে, মাঝখানে বিশাল বড় উঠান, আর এক দিকে এক একটা বাসা, একটা ঘর টাইপের আর কি। সো সব ঘরই মোটামুটি প্যাকড, কারণ সব চারিদিক থেকে আত্মীয় স্বজন এসেছেন। কিন্তু আমি এবং আমার একটা কাজিন, আমাদের পড়লো হচ্ছে গিয়ে নতুন একটা ঘর তোলা হয়েছে ওখানে। আমাদের এক মামা তুলেছেন, আনফরচুনেটলি তিনিও মারা গেছেন। সো উনি ওই নতুন ঘরটা তুলেছিলেন। সো ওই ঘরে আমাদেরকে থাকতে হলো, এবং ওই ঘরে নতুন ঘরে মানে আমরাই দুজন বাকি ছিলাম ইনফ্যাক্ট। সো পুরো ঘরটার মধ্যে আমরা দুজন, ঘরটা মানে বলতে তো অনেকগুলো রুম, অনেকগুলো রুম একটা ঘর। তো আমরা বেছে একটা ঘর নিলাম জানালার পাশে। তো জানালার যে রুমটাতে আমরা ছিলাম, খাটের পাশে, জানালার পাশে খাট, এবং জানালার ওই পারে হচ্ছে কি আপনার বাগান, বিশাল বড় বাগান। বাগানের ওই পাশে, বাগান ক্রস করে হচ্ছে আপনার কবরস্থান। তো রাতে বসে বসে গল্প করছি, ঘুম আসছে না। জানালা খোলা, গরমের সময় তখন ছিল, এক ফোঁটা বাতাস নেই। এটাও ছিল কোন একটা সময়, এপ্রিল মে এরকম একটা সময়, একটা ফোঁটা, একদম একটা ফোঁটা বাতাস নেই। আমি খোলা জানালার গ্রিলের মধ্যে পিঠটা দিয়ে খাটে বসে বসে গল্প করছি। আমার কাজিন আমার দিকে মুখ করে, মানে জানালার দিকে মুখ করে আমার সাথে কথা বলছে, জানালা খোলা। বেশ মাঝ রাতের দিকে হঠাৎ করে যেটা হলো যে, হঠাৎ শুনলাম যে ধুম করে একটা আওয়াজ। আমি ফিল করলাম যে আমার পিঠের পিছনে কিছু একটা হলো। সো আমি তখনই বুঝলাম যে সামথিং হ্যাপেন নর্মাল। আমি ওই যে আগেই বললাম আমি কিন্তু ভয় পাই। আমি ভয়ে আমি যেটা করলাম যে ওইখানে স্ট্রেট বসে থেকে চোখ বন্ধ করে ফেললাম। তো বন্ধ করে আমি সামনের আমার কাজিনটাকে বলছি যে কি দেখছিস বল। তো ও বললো যে আমি কিছু দেখি নাই। বললাম, তারপর চোখ খুললাম, খুলে দেখেছি ও সামনে নাই। ও ভয়ে লাফ দিয়ে খাটের পিছনে চলে গেছে। ও দেখে নাই, কিন্তু ও ফিল করছে কিছু একটা হয়েছে। তো আমি সাহস পাচ্ছি না কোনোভাবে সাহস করে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে শাটার কেউ পিছন থেকে বন্ধ, এবং সেটা নিশ্চয়ই শব্দ করে বন্ধ করে দেওয়া হয়, এবং ধুম করে, মানে কেউ যদি এটা করে। সো আমি ওই যেটা বললাম আপনাকে, আমার এটা হয় যে আমি ভয় পাই। ভয়ের পরের অ্যাকশনটা হয় যেটা হচ্ছে আমি যে কারণটাতে ভয় পেলাম সেটা দেখে নিয়েছি। আমি তাড়াতাড়ি ওর হাত ধরলাম, চল এখন চল। দৌড়ে বাসার পিছনে গিয়ে বাগানের ওখানে গেলাম, কেউ নাই সেখানে, একটা ফোঁটা বাতাস নেই, গাছের একটা পাতাও নড়তেছে না, এবং জানালাটা বন্ধ। এন্ড আমি বুঝলাম না এটা কেন। আমি আবার জানলাটা খুললাম, বাতাস ছাড়া এটা কিভাবে হলো, কে করলো, এটার কোনো। আবার জানলাটা খুললাম, খুলে এবার ভিতরে গেলাম। ভিতরে এবার দুজন আমরা বসে ভয় পাচ্ছি, কিন্তু বসে ওকে বললাম এবার জানলার দিকে তাকিয়ে থাকি, দেখি তো কি হয়। এবং জানলার দিকে তাকিয়ে থাকলাম, কিচ্ছু হচ্ছে না। হারিকেন জ্বালানো, কারেন্ট নাই, মানে ইলেকট্রিসিটি নাই আমাদের নানা বাড়িতে। আচ্ছা, ওখানে হারিকেন রাখা। আবারও মেনশন করছি, এক ফোঁটা বাতাস নেই। আমরা দুজন জানলার দিকে তাকিয়ে আছি, আমাদের পিছনে হারিকেন। খরচ দেখলাম হারিকেন নিভে গেল, এবং হারিকেন কিন্তু নেবে না, হারিকেন কিন্তু একটা কাচের এটা থাকে, এবং অনেক বাতাস হলেও মানে এক্স্যাক্টলি হারিকেন নেবে না, বরং শিখাটা মানে যে হারিকেন বড় হয়ে যায়। আমরা দেখলাম হারিকেন নিভে গেল, পিছনে ঘুরলাম, ঘুরে মুখে ফাইন, এটা একটা হয়ে গেছে বা এনিথিং হ্যাপেন্ড। আমরা হারিকেনটা আবার জ্বালানোর চেষ্টা করলাম, দেখলাম যে হারিকেনের কেরোসিন এবং হারিকেনের যেই শোলতা থাকে সবকিছু ঠিক আছে, বাট সামহাও হারিকেন নিভে গেল। তারপরে আর কিছু এক্সপ্লেন করার মতন অবস্থা ছিল না, চোখ বন্ধ করে জোর করে ঘুমাইলাম। লাস্ট থিং, সেকেন্ড থিং আই রিমেম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জিনিস প্যাক করে আমি আজকেই যাচ্ছি, আর এখানে নাই। সো দ্যাট ওয়াজ সামথিং, আমি জানি না ওটা কি ছিল। এটা কি শরীরের উপরে কোনো ইফেক্ট করেছিল, বা শরীর খারাপ ছিল বা এরকম কিছু? না, মানে পরের দিন এরকম কিছুই হয় না, কিন্তু এটারও আমি কোনো এক্সপেরিয়েন্স কি হলো ওখানে বা কেন হলো। আর ওটা বাসাটা এমন ছিল, কেউ যে জোক করবে আপনার সাথে বা মজা করবে, তখন পুরো বাড়ির সিচুয়েশনটা এরকম ছিল না। আমি এটাই চিন্তা করছিলাম যে বাড়ির যে পরিবেশ, বাড়ির যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এমন কোনো কারণই নাই যে কেউ মজা করে এই কাজটা করবে। মানুষ, তিনি হচ্ছে বাড়ির একজন সিনিয়র মানুষ, তিনি চলে গেছেন। এক্স্যাক্টলি। সুতরাং
এই জিনিসগুলো খুবই অদ্ভুত, তাই না? আমি জানি না, আমি দিস ইজ মাই স্টোরি এন্ড আই শেয়ার ইট আপনাদের সাথে। আই হোপ কখনো না কখনো কোনোদিন আমি হয়তো এগুলোর অ্যান্সার পাবো, বাট আমি জানি না টিল দেন মানে আনএক্সপ্লেইনড জিনিসগুলা অ্যান্সার যদি কেউ পায় বা আপনাদের মধ্যে যদি কেউ পায়, আই উইল ডেফিনেটলি লাভ টু নো। ওকে, আর অনেকেই আমাদের জানাচ্ছে যে ঈদের দিনে হঠাৎ করে ভূতের স্টোরি কেন? তো ভূতের স্টোরি কেন এই ব্যাপারটা হচ্ছে কি বলবো, যখন আমি এর আগে বলেছি, উত্তরটা দিয়েছি, তবে সকালবেলায় যখন আমি কথা বলছিলাম ওকে আরো মজা করে উত্তরটা দিয়েছিলেন। ওকে, ঈদের দিনে কেন আমরা ভূত নিয়ে কাজ করছি একটু বলবেন সবাইকে? এটার কারণ হচ্ছে ঈদের একটা আনন্দ থাকে, আর ঈদের আনন্দটা সবসময় একই রকম একঘেয়েমি আনন্দ থাকে। প্রায় অনেকে কমপ্লেন করে যে আরে ঈদে ওই একই আনন্দ, ওই একই ঘোরাটা। সো উই অ্যাডেড সামথিং এলস, ঈদের আনন্দ ভয়। সো এনজয় এই কথা শোনানোর জন্য ঈদের আনন্দ ভয়। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি, এবং আশা করছি যে অনেক ভালো লাগছে আপনাদের এবং অনেক ভয়ও লাগছে, সেটাই আশা করবো। সো একটা গান শুনুন, একটা গান শুনে আসি। আর ও ভাই, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং ঈদের এই